রেকর্ডিং শুরু করি তাহলে। Assalamu alaikum everyone. Welcome to our lecture 6 of 20th Century English Literature 2. Today we will start our second text. Next text, already we have completed Man and Superman by George Bernard Shaw. Today we will start our new text. This is our next text. This is a novel by Joseph Conrad. His legendary novel লর্ড জিম। আজকে আমরা লর্ড জিম নভেলটার একটা ইন্ট্রোডাক্টরি ডিসকাশন দিয়ে শুরু করব। আমরা কি বিষয়ে পড়তে যাচ্ছি এবং লেখক সম্পর্কে কিছু ধারণা নেওয়া জরুরি। আপনাদের একটু আগে যে স্লাইডটা ছিল, এই স্লাইডটাই আপনারা এতক্ষণ ধরে দেখার জন্য রিকোয়েস্ট করেছিলাম। এখানে কনরাড সম্পর্কে কিছু বেসিক ইনফরমেশন ছিল, তাকে চেনার জন্য আমাদের এই তথ্যগুলো জরুরি। কে জোসেফ কনরাড? জোসেফ কনরাড, CONRAD। জোসেফ কনরাড উনি জন্মগ্রহণ করেছিলেন 1857 সালে। সিপাহী বিদ্রোহ হচ্ছে, অলরেডি তখন ব্রিটিশরা আমাদের দেশে একদম সেটেলড। ফর 100 ইয়ার্স, 100 বছর ধরে ব্রিটিশরা আমাদের উপমহাদেশ শাসন করছে। সেই সময় 1857 সালে যখন এই উপমহাদেশে সিপাহী বিদ্রোহ চলছে, তখন জোসেফ কনরাডের জন্ম 1857। আর উনি মৃত্যুবরণ করেন বঙ্গবন্ধু জন্মের 4 বছর পর। বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেন 1920 সালে, উনি মৃত্যুবরণ করেন 1924 সালে। উনি বেঁচে ছিলেন 1857 থেকে 1924 এই সময়টাতে। উনি জন্মগ্রহণ করেন, ওনার পুরো নাম ছিল টিওডর জোসেফ কনরাড কার্জিনস্কি, এবং উনি জন্মগ্রহণ করেছিলেন রাশিয়ান অকুপাইড পোল্যান্ডে। উনার জন্ম যখন পোল্যান্ডে, তখন পোল্যান্ডটা ছিল রাশিয়ার অধীনে। আমাদের ভারত উপমহাদেশ যেমন ইংল্যান্ডের অধীনে ছিল, ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে, ওই সময় পোল্যান্ড ছিল রাশিয়ানদের অধীনে। জোসেফ কনরাড, তার বাবা, হিজ ফাদার ওয়াজ এ নোটেবল রাইটার। জোসেফ কনরাড, উনার বাবা একজন বেশ প্রখ্যাত লেখক ছিলেন, পোল্যান্ডের পোলিশ লেখক। পোল্যান্ডের মানুষদেরকে বলা হয় পোলিশ পোলিশ রাইটার, এবং he was an opponent of Russian presence in his fatherland. তার বাবা রাশিয়ান আধিপত্যবাদের বিরুদ্ধে লেখালেখি করতেন। উনি শুধুমাত্র একজন প্রখ্যাত লেখকই ছিলেন না, উনি একই সাথে রাশিয়ার শাসনের বিরোধী ছিলেন, রাশিয়ার বিরোধী ছিলেন। যেটা হয় শাসকদের বিরুদ্ধে কথা বললে যা হয়, এক্ষেত্রেও তাই হচ্ছে। কনরাডের বাবা, তিনি পোল্যান্ডে বসে ওই পোল্যান্ডের দখলকারী রাশিয়ার বিরুদ্ধে কথা বললেন, তার ফলাফল তো তাকে ভোগ করতেই হবে। His political activities caused him and his family to be exiled to Siberia. তার এই কাজকর্মের, কৃতকর্মের শাস্তি স্বরূপ তাকে এবং তার পুরো পরিবারকে এক্সাইলে পাঠিয়ে দেওয়া হলো, বের করে দেওয়া হলো, পোল্যান্ড থেকে পাঠিয়ে দেওয়া হলো সাইবেরিয়া। সাইবেরিয়া পৃথিবীর সবচেয়ে শীতল ঠান্ডা জায়গাগুলোর মধ্যে অন্যতম, যেখানে মানুষ বসবাস করতে পারে না। ওইখানে মানুষকে পাঠিয়ে দেওয়া মানে হচ্ছে তার মৃত্যুদণ্ড লিখে দেয়া। জোসেফ কনরাডের বাবা এবং তার পরিবার, গোটা পরিবারকেই সাইবেরিয়া পাঠিয়ে দেওয়া হলো। সেখানে ইন সাইবেরিয়া জোসেফ মাদার ডাইড ওয়েন হি ওয়াজ 8। জোসেফের মা সাইবেরিয়াতে মারা যান। জোসেফের বয়স যখন 8, তখন তার মা মারা যান। ওই পরিবেশে বেঁচে থাকার মতো যথেষ্ট শক্তি তার মায়ের ছিল না।
তার মা ঠান্ডা সহ্য করতে না পেরে মারা যান। After return from exile, Joseph was sent to live with his uncle. এক্সাইলে একটা নির্দিষ্ট সময় পার হওয়ার পর জোসেফ তখন তো ছোট, তাকে পাঠানো হয় তার আঙ্কেলের কাছে। তার বাবা মারা যায় উইদাউট এভার সিইং হিম এগেইন। তার বাবার সাথে আর কখনো তার দেখাও হয় না। মানে এখানে আমরা একটা বিষয় লক্ষ্য করছি যে তার বাবার রাজনৈতিক অংশগ্রহণ, রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে, লেখক হিসেবে তার রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে কনরাডের পুরো পরিবার সাফার করে, তারা পুরো পরিবার তারা শাস্তি ভোগ করে। যদিও এখানে একটা প্রশ্ন হচ্ছে, কোনটা বড়, দেশের প্রতি দায়িত্ব বড় নাকি পরিবারের প্রতি দায়িত্ব বড়? দেশের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে যদি পরিবারের প্রতি অবিচার করা হয়, তাহলে সেই বিষয়ে মানে বিতর্কটা কোন দিকে যেতে পারে? জোসেফ কনরাডের বাবা এই জায়গায় সে পরিবারের থেকে তার কাছে দেশের গুরুত্বটা বড় ছিল, দেশের গুরুত্বটা বেশি ছিল, এই জন্য উনি দেশের জন্য কথা বলেছেন। আবার আপনি যদি আপনার পরিবারকে প্রোটেক্ট করতে না পারেন, তাহলে কি আপনি দেশকে প্রোটেক্ট করতে পারবেন কিনা? এটাও একটা কথা, এটা একটা ডিবেট, এটা একটা বিতর্ক। এই বিতর্কটা আমরা কেন বলছি? জোসেফ কনরাডের বাবা কি করলো তার সাথে আমাদের এই টেক্সটের কি সম্পর্ক? হ্যাঁ, টেক্সটের একটা সম্পর্ক আছে, সেটা আমরা টেক্সটের শেষে গেলে, আজকের ক্লাসের শেষে গেলে মোটামুটি আন্দাজ করতে পারবো কেন আমরা জোসেফ কনরাডের বাবা তাকে নিয়ে কথা বলছি। ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। কনরাডের জীবনটা কেমন ছিল? অলরেডি আমরা আন্দাজ করতে পারছি যে ছোটবেলা থেকেই যে এত দুঃখ কষ্ট দুর্দশার মধ্য দিয়ে বড় হলো, তার জীবনটা তো খুব বেশি সুখকর হওয়ার কথা না। জীবনের শুরু থেকেই জোসেফ কনরাড দুঃখ দুর্দশার শিকার হয়েছেন। তার বাবা মা দুজনেই অল্প বয়সে তাকে ছেড়ে চলে গেছেন। তারপর কনরাডের জীবনে কি হচ্ছে? At the age 17, কনরাডের বয়স যখন 17, কনরাড ran away to Marseille. কনরাড পালিয়ে যান, মার্সেই নামে এক স্থান, সেখানে পালিয়ে যান, and spent the next 20 years as a sailor. নাবিকের চাকরি করেন, জাহাজে জাহাজে উনি নাবিকের চাকরি করেন। Among his experiences was a trip on a steamboat up to the Congo River in 1890. তিনি তার নাবিক জীবনে অনেক চমৎকার সব অভিজ্ঞতার সম্মুখীন হন। তার মধ্যে একটা অসাধারণ অভিজ্ঞতা ছিল কঙ্গো নদী দিয়ে একটা ভ্রমণ 1890 সালে। 1890 সালে আফ্রিকার কঙ্গো নদী দিয়ে উনি একটা নৌ ভ্রমণ করেন। এই নৌ ভ্রমণের উপর ভিত্তি করে তার অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস, one of the most famous novels, ওয়ালাইকুম, হার্ট অফ ডার্কনেস। এটা আপনারা মাস্টার্সে, এটা আপনাদের টেক্সট থাকবে, হার্ট অফ ডার্কনেস। হার্ট অফ ডার্কনেস জোসেফ কনরাডের, অনেকে বলে বেস্ট ক্রিয়েশন, হার্ট অফ ডার্কনেস, which understandably contains many autobiographical elements. এই হার্ট অফ ডার্কনেসে অনেকেই বলে যে কনরাডের জীবনের অনেকগুলো উপাদান পাওয়া যায়, অনেকটাই আত্মজীবনীমূলক উপাদান আমরা হার্ট অফ ডার্কনেসে পাই। His time in Africa, আফ্রিকায় উনি যতদিন ছিলেন, it ruined his health. এটা তার স্বাস্থ্যের অপূরণীয় ক্ষতি করে গেল, তার স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়ে গেল। So he returned to England. একটা সময় উনি আর আফ্রিকা ওই রিজনে চাকরি করতে পারলেন না, নাবিকের চাকরি উনি আর করতে পারলেন না, উনি ইংল্যান্ড ফিরে এলেন। ইংল্যান্ড, হিজ অ্যাডপ্টেড কান্ট্রি। ইন্টারেস্টিং আইডিয়া। ইংল্যান্ডকে উনি কি বলছেন? অ্যাডপ্টেড কান্ট্রি। অ্যাডপ্টেড সান হয়, অ্যাডপ্টেড ডটার হয়, দত্তক নেয়, কিন্তু এখানে অ্যাডপ্টেড কান্ট্রি বলছে। মানে কনরাড
ইংল্যান্ডকে দত্তক নিচ্ছেন মানে কি? বাই চয়েস কনরাড ইজ চুজিং দ্য ইংলিশ সিটিজেনশিপ। উনি ইংল্যান্ডের অধিবাসী হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন। ইংল্যান্ডকে উনি নিলেন উনার অ্যাডপ্টেড কান্ট্রি হিসেবে, টু সিক হিজ ফরচুন অ্যাজ আ রাইটার। চমৎকার কথা। কনরাড উনি কিন্তু জাতিতে একজন পোলিশ, উনি কিন্তু ওনার মাতৃভাষা কিন্তু ইংরেজি না, উনি কিন্তু ইংরেজি শিখেছেন নিজের চেষ্টায়, সেলফ টট। উনি নিজে নিজে ইংরেজি শিখেছেন, নিজে নিজে ইংরেজি শিখে উনি ইংরেজি ভাষায় একজন লেখক হতে চান। এরকম লেখক কিন্তু আমরা খুব বেশি পাবো না। To seek his fortune as a writer, though he did on two other occasions return to sea. এর মাঝখানে দুইবার উনি সমুদ্রে ফিরে গিয়েছিলেন, তবে সেটা অল্প সময়ের জন্য। কিন্তু ইংল্যান্ডে উনি বেশ ডিটারমাইন্ড, একদম কনফিডেন্ট যে উনি লেখকই হবেন। এরপর দেখেন একটা পয়েন্ট হাইলাইট করা আছে, এই হাইলাইট করা পয়েন্ট আপনাদের জন্য মাথায় রাখা গুরুত্বপূর্ণ। হিজ নভেলস, তার যে উপন্যাসগুলো, কি কি উপন্যাস তার? বিখ্যাত উপন্যাস লর্ড জিম, নস্ট্রোমো, দ্য সিক্রেট শেয়ারার, দ্য সিক্রেট এজেন্ট, ওয়ার প্রেইজড বাই ক্রিটিক্স। এগুলো সমালোচকরা এগুলোর ভূয়সী প্রশংসা করেন, বাট প্রডিউসড লিটল ইনকাম। ক্রিটিক, সমালোচক, সাহিত্য সমালোচকরা কনরাডের লেখার অনেক প্রশংসা করেন, কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে সাধারণ পাঠকরা কনরাডকে কদর করলো না। আমরা আবার পড়ি পয়েন্টটা, আপনারা সবাই যদি পারেন লিখে নেন। হিজ নভেলস, তার নভেলগুলো, দিস ওয়ার প্রেইজড বাই ক্রিটিক্স, সমালোচকরা তার বাট দে প্রডিউসড লিটল ইনকাম, কিন্তু এই নভেলগুলো থেকে উনি বেশি আয় রোজগার করতে পারেননি, মানে এই নভেলগুলো খুব বেশি বিক্রি হয়নি। During his years in England, he suffered poverty and poor health. উনি যতদিন ইংল্যান্ডে ছিলেন উনি দুই দিক থেকে খুবই সাফার করেছেন। টাকা পয়সার দিক থেকে হি সাফার্ড পভার্টি, দারিদ্র্যের করুণ কষাঘাতের শিকার হয়েছেন, অ্যান্ড পুয়ার হেলথ, এবং স্বাস্থ্যের দিক থেকে অনেক সাফার করেছেন। নট অনলি পুয়ার পভার্টি ইন মানি বাট অলসো পভার্টি ইন হেলথ, অর্থ এবং স্বাস্থ্য দুই দিক থেকেই উনি কষ্ট করেছেন। বাট এনজয়েড দ্য সাপোর্ট অফ প্রমিনেন্ট ফ্রেন্ডস, কিন্তু একটা দিক থেকে উনি বেশ সৌভাগ্যবান ছিলেন, উনার খুবই বিখ্যাত খুবই প্রভাবশালী কিছু বন্ধু ছিলেন। He enjoyed the support of prominent friends such as Henry James and Stephen Crane. হেনরি জেমসকে আপনারা অনেকেই জানেন, ওই সময়ের বেশ বিখ্যাত একজন সাহিত্যিক। Along with his wife and children, এবং তার ওয়াইফ চিলড্রেন সবার থেকে উনি বেশ ভালো সব সাপোর্ট পেয়েছেন। 1924 সালে উনি মৃত্যুবরণ করেন। এই হচ্ছে তার জীবন। তাহলে তার জীবনের বিষয়টা অনেক তথ্য আছে, সবগুলো তথ্য আমাদের মাথায় না রাখলেও একটা বিষয় মাথায় রাখতে হবে, যেটা হাইলাইট করা আছে এই স্লাইডে। শিল্প সমালোচকরা, সাহিত্য সমালোচকরা তার নভেলগুলোকে অনেক পছন্দ করলেও সাধারণ মানুষ কিন্তু তার নভেলকে অতটা ভালোভাবে নিতে পারেনি, তার বই বিক্রি হতো না। সমালোচকরা তার বই ঠিকই প্রশংসা করতো, কিন্তু সাধারণ মানুষ তার বই কিনতো না, কারণ তার লেখা এতটাই জটিল ছিল যে সাধারণ মানুষ সেটা বুঝতে পারতো না। বুঝতে না পারার কারণে তার বই বিক্রি হতো না, রোজগারও হতো না। এখন কথা হচ্ছে এই জায়গায় একটু আপনারা চিন্তা করেন যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, জনগণের কাছে পৌঁছানো গুরুত্বপূর্ণ নাকি সমালোচকদের কাছে পৌঁছানো বেশি গুরুত্বপূর্ণ? কি মনে হয় আপনাদের? ম্যাস পিপলের কাছে পৌঁছানো বেশি জরুরি।
তো এই জায়গায় কথা হচ্ছে যে এখানে কিন্তু সাধারণ মানুষকে পৌঁছানো এটা একটা বিষয়, আর জনপ্রিয় হওয়াটা আরেকটা বিষয়। সাধারণ মানুষের কাছে পৌঁছানোটা জরুরি, ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষের পৌঁছালে কিছু লাভ হয় না। সাধারণ মানুষ কিন্তু ভেতরে ঢুকতে চায় না। তারা বই পড়াটা একটা এন্টারটেইনমেন্টের মাধ্যম হিসেবে দেখতে চায়, সারফেস লেভেলে। দেখা যায় যে লেখক গভীরে কি বলতে চাচ্ছেন, এটা বেশিরভাগ সময়ই যারা সমালোচক তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয়, নাহলে সাধারণ মানুষজন তারা ওটা অ্যাপ্রিসিয়েট করতে পারে না, তারা দেখেও দেখে না। অনেক বিখ্যাত বিখ্যাত উপন্যাস আছে ওই আমাদের হুমায়ুন আহমেদের, যেগুলো মানুষ খুব পড়ে পড়ে মুখস্থ, তারা প্রতিটা লাইন তাদের মুখস্থ, কিন্তু এই লাইনের ভেতরে গভীরে উনি কি বলছেন এটা বেশিরভাগ মানুষই জানে না, 90% মানুষই জানে না। তার যে অন্ধভক্ত তারাও জানে না যে হুমায়ুন আহমেদ কি বলে গেলেন। তার এই যে অ্যাপারেন্ট অ্যাবসার্ডিটি, ইললজিক্যাল অ্যাকশন গুলো, এগুলোর আড়ালে উনি কি বলে গেলেন, হুমায়ুন আহমেদ কি, এটা খুব কম মানুষই জানেন আমাদের এই বাংলাদেশে। তারা অন্ধভক্ত আছে। সাধারণ মানুষের কাছে পৌঁছানোটা জরুরি, কিন্তু সাধারণ মানুষ বেশিরভাগ সময় সত্যিটা তারা বুঝতে পারে না। ওকে, আমরা আমাদের লর্ড জিমটা শুরু করে দিই। লর্ড জিম অ্যান ইন্ট্রোডাকশন, লেটস স্টার্ট। লর্ড জিম আমাদের নেক্সট টেক্সট, আমাদের সেকেন্ড টেক্সট অফ we are going to start today. Lord Jim, an introduction. Lord Jim 1900, তার মানে 1900 সালে, মনে রাখা খুব সহজ। 1900 সাল, 1900 সালেই এই নভেলটা পাবলিশড হয়। প্রথম যে পাবলিশড হয় সেই প্রথম পাবলিশড যে নভেলটা, তার প্রথম পেজটা আপনাদের স্লাইডে আপনারা দেখতে পাচ্ছেন। লর্ড জিম, হ্যাঁ আপনারা সাইডে দেখতে পাচ্ছেন এই প্রথম পাবলিশড যে এটা, ওটার একটা পেজ আপনাদের এই স্লাইডে আছে। লর্ড জিম ওয়াজ কনরাডস ফার্স্ট ইম্পর্টেন্ট ফুল লেংথ নভেল। এই লর্ড জিম হচ্ছে কনরাডের লেখা প্রথম গুরুত্বপূর্ণ একদম ফুল লেংথ পূর্ণ দৈর্ঘ্য নভেল। It was published a year after the most well-known Heart of Darkness. একটু আগে যেটা বললাম যে কনরাডের সবচেয়ে সেরা কাজ বলা হয় হার্ট অফ ডার্কনেস কে। এটা পাবলিশড হয় 1899 সালে, এর আগের বছর। আর লর্ড জিমটা পাবলিশ হয় ঠিক তার পরের বছর, 1900 সাল, 1900। লাইক ইটস প্রিডেসেসর, দেখেন হাইলাইট করা আছে, অবশ্যই খাতা কলম থাকলে লিখে রাখেন। লাইক ইটস প্রিডেসেসর, হার্ট অফ ডার্কনেস এর মতোই, প্রিডেসেসর মানে হচ্ছে পূর্বসূরি, যেটা হার্ট অফ ডার্কনেস কে বোঝাচ্ছে। লর্ড জিম হার্ট অফ ডার্কনেস এর মতোই presupposes a strange and mysterious world far from Europe. এই নভেলে আমরা এমন একটা এলাকার বর্ণনা পাবো, এমন একটা জায়গার বর্ণনা পাবো, অদ্ভুত, রহস্যময় এবং ইউরোপ থেকে বহু দূরে। লর্ড জিম এই উপন্যাসের মূল সেটিংটা, লোকেশনটা ইউরোপ থেকে বহু দূরে একটা রহস্যময় অদ্ভুত জায়গার লোকেশনে লেখা, yet one dominated by ইউরোপিয়ান কলোনিয়ালিজম। কিন্তু এখানেও আমরা ইউরোপিয়ান কলোনিয়ালিজমের ছাপ পাই, যদিও ইউরোপ থেকে বহু দূরে, খুবই অন্যরকম, একেবারেই অন্যরকম, স্ট্রেঞ্জ মিস্টেরিয়াস ল্যান্ড, বাট স্টিল এই রহস্যময় জায়গাটিও ডমিনেটেড বাই ইউরোপিয়ান colonialism. Less a critique of the colonial mindset than Heart of Darkness. Heart of Darkness এ কনরাডকে, উনি একজন কলোনিয়ালিজমের সাপোর্টার, আর্ডেন্ট সাপোর্টার। এটা চিনুয়া আচেবে, আপনারা পরবর্তীতে যখন থিংস ফল অ্যাপার্ট পড়বেন, এখানে চিনুয়া আচেবে বিভিন্ন ক্ষেত্রেই জোসেফ কনরাডকে সমালোচনা করবেন। জোসেফ কনরাডকে অনেকেই বলে থাকেন কলোনিয়াল মাইন্ডেড,
মানে উনি কলোনিয়ালিজম, ব্রিটিশ এম্পায়ারের সমর্থক ছিলেন। ওনার লেখার মধ্য দিয়ে বোঝা যায় উনি কলোনিয়াল মাইন্ডসেটের অধিকারী। হার্ট অফ ডার্কনেসে ওনাকে যতটা কলোনিয়াল মাইন্ডের পাওয়া যায়, লর্ড জিমে অতটা না। লর্ড জিমে কলোনিয়ালিজম, জিমে কি ফোকাস হয়েছে? লর্ড জিম addresses within the colonial environment. কলোনিয়ালিজম কিছুটা তো আছে, এই কলোনিয়াল পরিবেশের মধ্যেই এই নভেলের মূল এটা কি, মূল থিমটা কি। আপনাদের যদি লাল কলম থাকে বা রঙিন কলম থাকে তাহলে এই লাইনটা লিখে রাখেন। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ লর্ড জিম? আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়ে দিচ্ছি। দ্য ইউনিভার্সাল স্ট্রাগল ফর courage, meaning, and self understanding. The universal struggles for courage, meaning, and self understanding. একটা সার্বজনীন সংগ্রাম। সার্বজনীন সংগ্রাম মানে কি? সবাই এই সংগ্রামটা করে, আপনি, আমি, শুধুমাত্র আমাদের এই নভেলের চরিত্ররা না, শুধুমাত্র এই জিম না, আপনি, আমি, আমরা সবাই, আমরা প্রত্যেকেই এই যুদ্ধটা করি। কিসের যুদ্ধ? উই স্ট্রাগল ফর কারেজ। আমরা সাহসের জন্য যুদ্ধ করি, আমাদের মধ্যে আমরা সাহস খুঁজে পাই না, সাহস আনার জন্য যুদ্ধ করি। মিনিং, অর্থ বোঝার জন্য সংগ্রাম করি, বুঝতে পারি না কেন। উই স্যার, কোশ্চেনটাকে একটু আবার বলবেন? ফাইন্ড দ্য মিনিং অ্যান্ড সেলফ আন্ডারস্ট্যান্ডিং, এবং নিজেকে নিজে জানা। এই যে এই যে হাইলাইটেড অংশটা, এটার মানেটা কি? এটার মানে হচ্ছে দিস ইজ দ্য লর্ড জিম নভেলের মূল থিম। এটা এটা হচ্ছে মূল ফোকাস। এইটাই হচ্ছে পুরো উপন্যাসের মূল থিম। এই যে দ্য ইউনিভার্সাল স্ট্রাগল ফর কারেজ, মিনিং অ্যান্ড সেলফ আন্ডারস্ট্যান্ডিং। একটা সার্বজনীন সংগ্রাম, সবাই এই স্ট্রাগলটা করে, আপনি, আমি, আমরা সবাই। হয়তো জীবনের বিভিন্ন পর্যায়ে আমরা নিজেদের মধ্যে সাহসের ঘাটতি লক্ষ্য করি, অনেক কিছুই করতে চাই কিন্তু সাহসে কুলায় না। এটা করব, আমি কি পারবো, সাহস হয়ে ওঠে না। তখন আমরা সেই সাহস খুঁজে পাওয়ার জন্য যুদ্ধ করি মনে মনে। মিনিং, আমরা অর্থ খোঁজার জন্য যুদ্ধ করি। ফাইনালি সেলফ আন্ডারস্ট্যান্ডিং, যেটা আমি ওই ট্যানার বোঝার সময় বলেছিলাম, ম্যান এন্ড সুপারম্যানে। সেলফ আন্ডারস্ট্যান্ডিং খুবই গুরুত্বপূর্ণ। আমরা সবাই বুঝতে চাই, নিজেদেরকে নিজে বুঝতে চাই। জীবনের বিভিন্ন পর্যায়ে এসে আমরা এমন কিছু কাজ করি যে নিজেদেরকে চিনতে পারি না, নিজেদেরকে আগে চেনা জরুরি। সেলফ আন্ডারস্ট্যান্ডিংটা যদি আসে তখন আপনার কনফিডেন্স লেভেল এমন পর্যায়ে চলে যাবে আপনি সবকিছু করতে পারবেন। এই যে সংগ্রামগুলো আমরা ভেতরে ভেতরে যে সংগ্রাম করি, সেই সংগ্রামই আমরা দেখতে পাবো আমাদের লর্ড জিম এই উপন্যাসে। লাইক মেনি অফ কনরাডস ওয়ার্ক, ইট ইজ বেসড অন পার্সোনাল এক্সপিরিয়েন্স অ্যান্ড ইভেন্টস অফ দ্য ডে। কনরাডের এটা একটা বৈশিষ্ট্য, উনি বাস্তব জীবন, তার জীবন, তার লাইফকে অবলম্বন করে উনি এগুলো লিখেন। উপন্যাসের বিভিন্ন পর্যায়ে সত্য ঘটনা অবলম্বনে, বেসড অন ট্রু ইভেন্টস। আমরা লর্ড জিম উপন্যাসে আমরা তার ব্যক্তিগত জীবনের অনেক উপাদান আমরা লক্ষ্য করব। ওকে, লর্ড জিম introduction. Let's continue. The shipwreck that dominates the early part of the novel. নভেলের শুরুতেই আমরা একটা জাহাজডুবির ঘটনা পাবো। It is based on a true events. এখানে একটা ঘটনার বর্ণনা আছে। It was a shipwreck based on wreck of Jeddah, a ship carrying Muslim pilgrims to Mecca that was abandoned by its crew but miraculously survived. এটা আমরা পরবর্তীতে দেখতে পাবো। একটা জাহাজডুবির ঘটনা আছে, এই ঘটনাটা সত্য ঘটনা অবলম্বনে, মানে সত্যি সত্যিই ঘটেছিল, সেখান থেকে নভেলে নেয়া। জেমস ব্রুক, an Englishman who became the Raja of Sarawak, is the model for Jim's adventure in Patusan, a local based on Conrad's experience in Borneo. Conrad, Borneo
তে কিছুদিন ছিলেন, সেই বর্নিও তার এক্সপিরিয়েন্স গুলোর উপর বেস করেই এই পাটুসান, একটা কাল্পনিক জায়গার উনি বর্ণনা দিয়েছিলেন। এই পাটুসান হচ্ছে বেসড অন বর্নিও। আপনারা হয়তো অনেকেই জায়গাটাকে চিনে থাকতে পারেন। এবং জেমস ব্রুক একজন ঐতিহাসিক ভাবে সত্য একজন, মানে রিয়েলি জেমস ব্রুক ওয়াজ alive in his period। এই জেমস ব্রুককে অবলম্বন করে আমরা একটা চরিত্র পাই। ওকে, এরপরে হাইলাইট করা আছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, স্টাইলিস্টিক্যালি, স্টাইলিস্টিক্স, এটা হচ্ছে রাইটিং টেকনিক। আমরা যদি রাইটিং টেকনিকের কথা বিবেচনা করি, নভেল রাইটিং টেকনিক, দিস নভেল ইজ এক্সপেরিমেন্টাল। এই নভেলটা হচ্ছে একটা, মানে 8-10টা সাধারণ নভেলের মতো না। ইট ওয়াজ অ্যান এক্সপেরিমেন্টাল নভেল, মানে অন্য টেকনিকে লেখা, মডার্ন টেকনিকে লেখা, ইউজিং নট অনলি দ্য এমবেডেড ন্যারেটিভস ফাউন্ড ইন হার্ট অফ ডার্কনেস। এমবেডেড ন্যারেটিভ কি, এটা আপনাদের হোমওয়ার্ক, আপনারা একটু পড়াশোনা করবেন। এমবেডেড ন্যারেটিভ মানে কি, এমবেডেড ন্যারেটিভ, এটা আপনারা পড়াশোনা করে নেবেন, পরে আমরা এটা আবার ডিসকাস করব, বাট আপাতত আপনারা এটা সেলফ স্টাডি করবেন, আমরা নেক্সটে এটাতে ডিসকাস করব। স্ক্র্যাম্বলিং দ্য ক্রোনোলজি, স্ক্র্যাম্বলিং দ্য স্ক্র্যাম্বলিং দ্য ক্রোনোলজি, এই দুটো টেকনিক আমরা এই নভেলে পাই। এমবেডেড, এই দুটো ইউজ করার ফলে কি হলো, এই দুটো টেকনিক ইউজ করার ফলে কি হলো, সো দ্যাট the reader sometimes struggles to put events in sequence। এই দুটো টেকনিক ইউজ করার ফলে যারা রিডার তারা স্ট্রাগল করতে থাকে টু পুট ইভেন্টস ইন সিকোয়েন্স। এই সময়, মানে এই দুটো টেকনিক যদি ইউজ করা হয়, তবে যারা রিডার তারা, তাদের বুঝতে সমস্যা হয় যে কোন ঘটনার পর কোন ঘটনা ঘটছে। ঘটনার যে সিকোয়েন্স সেটা লেখক এলোমেলো করে দেন, নর্মালি একটা ঘটনার পর আরেকটা ঘটনা সিকোয়েন্সিয়ালি ঘটে, কিন্তু কনরাড তার নভেলে ঘটনাগুলোকে একদম সিরিয়াল অনুযায়ী, সিকোয়েন্স অনুযায়ী রাখেননি, উনি এলোমেলো করে দিয়েছেন। অর ইভেন টু ফিগার আউট হু ইজ স্পিকিং, এবং মাঝে মাঝে এমন হয় যে আমরা নভেল পড়তে পড়তে বুঝতে পারি না আসলে কে কথা বলছে, কোন চরিত্র কথা বলছে। বাই দ্য ইউজ অফ দিস টেকনিক, এই দুটো টেকনিক ইউজ করে কনরাড বিকেম দ্য ফোররানার অফ দ্য মডার্ন নভেল। এই দুটো টেকনিকের কারণেই কনরাডকে বলা হয় one of the first modern novelists। তাহলে এখান থেকে আমরা আরেকটা এলিমেন্ট পাচ্ছি। গত স্লাইডে আমরা পেয়েছিলাম থিম অফ দ্য নভেল, এখন আমরা পাচ্ছি হচ্ছে টেকনিক, স্টাইলিস্টিক্স অফ দিস নভেল। কি কি স্টাইল ইউজ করা হয়েছে, কি কি টেকনিক ইউজ করা হয়েছে এই নভেলে, এটা শুধুমাত্র আপনাদের মাথায় দিয়ে দেওয়া, এটা আমরা পরবর্তীতে আরো ডিটেইল আলোচনা করব। ওকে, আমরা এখন কাহিনীটা সম্পর্কে একটু জানি। লর্ড জিমের কাহিনীটা কি? লর্ড জিমের কাহিনী, প্লট সামারি আমাদের জানা জরুরি। আমরা কাহিনী, ওভারঅল কাহিনীটা যদি আমাদের জানা থাকে, পরবর্তীতে আমাদের অ্যানালিসিস করতে সুবিধা হবে। লেটস স্টার্ট। লর্ড জিম প্লট সামারি। প্রথম পার্টে আমরা পড়ছি লাইফ অ্যাট সি। লাইফ অ্যাট সি, সমুদ্রে জীবন। লেটস স্টার্ট। As a boy, Jim dreams of a life at sea full of romantic adventures, such as he has read about in books। প্রথমে আমরা দেখতে পাচ্ছি জিম, JIM, জিম আমাদের প্রোটাগনিস্ট, মূল চরিত্র। তার ছোটবেলার গল্প, তার ছোটবেলার কথা আমরা জানতে পারছি। ছেলেবেলায় জিম স্বপ্ন দেখত, ড্রিমস অফ এ লাইফ অ্যাট সি। জিম ছোটবেলায় দেখত সমুদ্রের জীবনের স্বপ্ন, মানে সে বড় হয়ে সমুদ্রের জীবন কাটাবে, ফুল অফ রোমান্টিক অ্যাডভেঞ্চার্স। রোমাঞ্চ, অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে সে তার জীবন কাটাবে, such as he has read about in books, যেমনটা সে গল্পের বইতে পড়েছে। গল্পের বইতে গল্পের নায়করা যেমন অ্যাডভেঞ্চারাস, রোমাঞ্চকর,
অ্যাডভেঞ্চারময় জীবন যাপন করে, সেই রকম একটা জীবন সে চায়। জিম গল্পের বই পড়ে, গল্পের বইতে দেখে গল্পের নায়করা তারা সমুদ্রে সমুদ্রে তাদের রোমাঞ্চকর জীবন, তেমন একটা জীবন জিম কল্পনা করে। সে বড় হয়ে সেরকম সমুদ্রে সমুদ্রে ঘুরবে। এই জিম কে? সে জিম, আমাদের যে মূল চরিত্র জিম, সে কে? দ্য সান অফ এ পার্সন। পার্সন হচ্ছে খ্রিস্টানদের যে চার্চ, সেই চার্চের একজন রিলিজিয়াস পার্সন, মিনিস্টার বলে অনেকে, ওই ফাদার লেভেলে। ওদের তো অনেক হায়ারার্কি থাকে, পার্সন হচ্ছে ওই টপ লেভেলের মধ্যে একজন। জিম, ওর বাবা একজন পার্সন, রিলিজিয়াস মিনিস্টার, মানে ওর বাবা হচ্ছে মানে খুব স্ট্রিক্ট ক্রিশ্চিয়ান, ক্যাথলিক ক্রিশ্চিয়ান। জিম গ্রোজ আপ ইন দ্য ইডিলিক সেটিং অফ অ্যান ইংলিশ কান্ট্রি পার্সনেজ। জিম বড় হচ্ছে একটা রিলিজিয়াস অ্যাটমসফিয়ারে, protected from all sins, protected from all immoral activities, মানে একটা পিওর এনভায়রনমেন্টে জিম বড় হচ্ছে। an idyllic setting of English country personage, protected from all lies and sins, পাপ কর্ম, সব রকম মিথ্যা, সবকিছু থেকে একটা শুদ্ধ ধর্মীয় পরিবেশে জিম বড় হচ্ছে। অ্যান্ড দেন বড় হলো, protected from all the sins and immorality। ছোটবেলা থেকে একটা বাচ্চা একদম প্রোটেক্টেড ধর্মীয় পরিবেশে বড় হয়েছে। তারপর and then goes to a training camp for officers of mercantile marine। সেখান থেকে, যেহেতু তার স্বপ্ন নাবিক হওয়া, সমুদ্রে সমুদ্রে ঘোরা, অতএব সে কোথায় গেল? সে ট্রেনিং এ গেল। সে মেরিন অফিসার হবে। সে মেরিন অফিসার হবে, এই জন্য সে ট্রেনিং এ গেল। অ্যালং দ্য ওয়ে, সে ধীরে ধীরে যখন তার ক্যারিয়ার গড়ে নিচ্ছে, আস্তে আস্তে সে একজন মার্কেন্টাইল অফিসার হবে, একজন প্রমিনেন্ট সেলার হবে। অ্যালং দ্য ওয়ে, জিম অ্যাডপ্টস স্ট্রিক্ট idealized notions of moral behavior and shape of a noble heroic self-image। সে নিজেকে কিভাবে গড়ে তুলছে? জিম নিজেকে কিভাবে গড়ে তুলছে? স্ট্রিক্ট আইডিয়ালাইজড নোশন অফ মোরাল বিহেভিয়ার। যা কিছুই ঘটুক না কেন, সে নৈতিক আচরণ করবে, সবসময় সে মোরালিটিকে ফলো করবে, কখনোই সে ইমোরাল কোনো কিছু করবে না। হি উইল অলওয়েজ স্ট্রিক্ট টু মোরালিটি। মনে রাখবেন, সে সবসময় মোরাল বিহেভিয়ার ফলো করবে। হি অলওয়েজ বিহেভ মোরালি অ্যান্ড শেপস, এবং একই সাথে ওর মধ্যে একটা নোবেল হিরোইক সেলফ ইমেজ তৈরি হয়। মানে কি? নোবেল মানে মহান, হিরোইক মানে কি? হিরোইক সেলফ ইমেজ মানে কি? সে নিজেকে হিরো ভাবতে শুরু করে। গল্পের বইতে যেমন হিরো থাকে, সেই গল্পের বই পড়তে পড়তে, গল্পের বই পড়তে পড়তে, গল্পের বই পড়তে পড়তেই সে নিজেকে হিরো ভাবতে শুরু করে। সে মনে করে সে নিজেই একজন হিরো। ভালো করে খেয়াল রাখেন, ধীরে ধীরে ওর মধ্যে একটা সেলফ ইমেজ তৈরি হচ্ছে। সে মনে করে, জিম থিংস দ্যাট হি ইজ এ হিরো, হি ইজ এ নোবেল হিরোইক পার্সন, এবং একই সাথে সেটাও মনে করে হি ইজ কেপেবল অফ বিহেভিং মোরালি ইন এভরি সিচুয়েশন। যে কোনো সিচুয়েশনে সে নৈতিকতার সাথে আচরণ করতে পারবে, কখনোই সে অনৈতিক কোনো কিছু করবে না। যেহেতু সে কখনোই অনৈতিক কিছু করবে না, অতএব তার একটা সেলফ নোবেল হিরোইক ইমেজ তৈরি হচ্ছে। while in ট্রেনিং এ however, যখন ট্রেনিং চলতে থাকে, জিম ফেইলস দ্য ফার্স্ট টেস্ট অফ হিজ কারেজ।
জিম যদিও নিজেকে একজন হিরো মনে করে, হিরো কি, হিরো সাহসী। জিমের ধারণা সে একজন সাহসী মানুষ, যে কোনো পরিস্থিতিতে সে সাহসিকতার সাথে কাজ করতে পারে। বাট আনফর্চুনেটলি জিম ফেইলস দ্য ফার্স্ট টেস্ট অফ হিজ কারেজ। তার প্রথম সাহসের পরীক্ষায় সে ব্যর্থ হয়। কি সে ব্যর্থ হয়? হেজিটেটিং ইন এ মোমেন্ট অফ ক্রাইসিস অ্যান্ড মিসিং দ্য অপরচুনিটি টু অ্যাক্ট। সেটা কি? তার গল্পের বইতে সে দেখে তার নায়ক বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে উদ্ধার করে। একদিন সে সকালে চিন্তা করতে থাকে যে ইস, এখন যদি কেউ সমুদ্রে পড়তো, আমি ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করতাম আর আমি হিরো হয়ে যেতাম, সবাই আমাকে প্রশংসা করত। এখন তো আশেপাশে কেউ জানে না আমি কত বড় হিরো। ইস, আমি এখন যদি একটা চান্স পেতাম, যদি কেউ এখন সমুদ্রে পড়তো, আমি সাথে সাথে ঝাঁপ দিয়ে তাকে উদ্ধার করতাম। এই কথা ভাবতে ভাবতেই কেউ একজন হঠাৎ করে সমুদ্রে পড়ে যায়। তখন এই সুযোগ, জিমের মধ্যে সুযোগটা আসে। জিম যখনই ঝাঁপ দিয়ে যে পড়ে গেছে তাকে উদ্ধার করতে যাবে, তখন দেখে যে সমুদ্রটা ভয়ঙ্কর লাগছে। এমনিতে গল্পের বইতে সমুদ্র যতটা ভয়ঙ্কর, বাস্তবে মনে হয় সমুদ্রটা আরো বেশি ভয়ঙ্কর। সাহসে কুলাচ্ছে না, ঝাঁপ দিতে চাচ্ছে জিম কিন্তু পারছে না। মানে জিম নিজেকে যতটা সাহসী মনে করে, জিম নিজেকে যতটা কারেজিয়াস ব্রেভ মনে করে, সে আসলে ততটা না। মানে সে ঝাঁপ দিতে গিয়ে হেজিটেট ফিল করে। ঠিক সেই মুহূর্তে অন্য আরেকজন এসে ঝাঁপ দিয়ে ওই যে পড়ে গেছে তাকে উদ্ধার করে নিয়ে আসে এবং সবাই তাকে বাহবা দিতে থাকে। এটা দেখার পর জিম একটু আপসেট হয়, ইস, আমার একটা সুযোগ মিস হয়ে গেল। দ্যাট ওয়াজ এ চান্স টু প্রুভ দ্যাট আই এম আ হিরো। কিন্তু সে অপরচুনিটিটা মিস করে ফেললো। হি হেজিটেটেড ইন এ মোমেন্ট অফ ক্রাইসিস। সে ক্রাইসিস মোমেন্টে সাহসটা মোকাবেলা করতে, মানে সাহসিকতার সাথে সে পরিস্থিতির মোকাবেলা করতে পারলো না, এন্ড মিস দ্য অপরচুনিটি টু অ্যাক্ট। এবং সে হিরো হওয়ার যে সুযোগটা, সেটা মিস করে ফেললো। দো হি স্ট্রাগলস উইথ হিজ ফেইলিয়ার, মানে সে নিজে নিজে অনেক মন খারাপ, সে কেন এটা করতে পারলো না। সে বারবার নিজেকে জিজ্ঞেস করে যে আমি তো, আমার মধ্যে তো সাহসের অভাব নাই, কিন্তু আমি কেন সময় মতো সাহসের কাজটা করতে পারলাম না, কেন আমি ঝাঁপ দিতে পারলাম না। দো হি স্ট্রাগলস উইথ হিজ ফেইলিয়ার, জিম নিজেকে কিভাবে সান্ত্বনা দিচ্ছে? জিম ইভেন্চুয়ালি কনক্লুডস হি ওয়াজ সিম্পলি কট অফ গার্ড। মানে সে নিজেকে সান্ত্বনা দেয়, আরে আমি রেডি ছিলাম না। যদি রেডি থাকতাম এটা কোনো ব্যাপারই ছিল না। আমি যদি রেডি থাকতাম আমি ইজিলি ওকে উদ্ধার করতে পারতাম, কিন্তু আমি রেডি ছিলাম না। এন্ড আই উইল নো হোয়াট টু ডু ইন ফিউচার। আর ভবিষ্যতে আমি ঠিক কাজ করতে পারবো। আর আমি রেডি ছিলাম না, তো রেডি ছিলাম না, আমি রেডি থাকলে ঠিকই পারতাম। মানে সে নিজেকে এই বলে সান্ত্বনা দিচ্ছে। কিন্তু আমরা জানি যে মেবি সত্যি সত্যি জিমের মধ্যে সাহসের ঘাটতি আছে। মেবি জিম ইজ নট ম্যাচিউরড এনাফ yet to become a hero. Following his training, তার ট্রেনিং যাচ্ছে, প্রতিটা ট্রেনিং এর প্রতিটা পরীক্ষায় জিম ফার্স্ট। মানে সব জায়গায় সে টপ নচ রেজাল্ট করছে। জিম বিকামস দ্য ফার্স্ট মেট অন এ ফাইন শিপ। একটা বেশ ভালো জাহাজে তার চাকরি হয়। ফার্স্ট মেট মানে হচ্ছে ক্যাপ্টেনের নিচেই সেকেন্ড ইন কমান্ড তার চাকরি হয়। ডিউরিং দিস টাইম এট সি, তার এই সময়টাতে, মানে তার একটা ভালো সময় যায়। হিজ হিরোইক সেলফ ইমেজ গোজ আনটেস্টেড বাই এনি ফার্দার ক্রাইসিস। আর কোন রকম বড়সড় বিপদ হয় না, সেই লর্ড জিম আগের মতোই নিজেকে হিরো ভাবতে শুরু করে। সে দিন রাত গল্পের বই পড়ে কল্পনা করে, সে মনে মনে অনেক বড় বড় অ্যাডভেঞ্চার সে এনজয় করে, সে নিজেকে অনেক বড় হিরো মনে করে, মনে মনে সে অনেক বড় হিরো হয়ে উঠতেছে। জিম ইজ ফ্রি টু কাল্টিভেট হিজ রোমান্টিক ফ্যান্টাসিজ। সে মনে মনে ফ্যান্টাসাইজ করছে, সে রোমান্টিক অ্যাডভেঞ্চারাস লাইফ লিড করছে কল্পনায়। অ্যান্ড টু ডে ড্রিম অফ পারফর্মিং ভ্যালোরাস ডিডস। সে কল্পনায় অনেক বীরত্বপূর্ণ কাজ করছে, যদিও সে বাস্তবে তেমন কিছুই করছে না, কিন্তু কল্পনায় সে অনেক বড় বড় বীরত্বপূর্ণ কাজ করছে, লাইক হিরোজ ইন হিজ বুক। সে গল্পের বইয়ের নায়করা যেমন বড় বড় কাজ করে, বীরত্বপূর্ণ কাজ করে, বীরের মতো বড় বড় কাজ করে, সে ওই রকম বড় বড় কাজ করছে কল্পনায়। এখন এই স্লাইডে আমরা জিম সম্পর্কে কিন্তু একটা গুরুত্বপূর্ণ উপাদান পাচ্ছি। মানে জিম, মোস্ট অফ দ্য টাইম জিম লিভস ইন ফ্যান্টাসি। জিম লিভস ইন
ও কল্পনায় বসবাস করে, ও কল্পনায় নিজেকে অনেক বড় হিরো মনে করে, ওর যে সেলফ ইমেজ এটা অনেক স্ট্রং, সে নিজেকে হিরো মনে করে এবং তার ধারণা সে অনেক সাহসী। কিন্তু ক্রাইসিস মোমেন্টে আমরা দেখতে পারি যে জিম নিজেকে যতটা সাহসী মনে করে সে ততটা সাহসী না। জিম নিজেকে যতটা হিরোইক পার্সন মনে করে সে এখনো নট ইয়েট, এখনো সে হিরো হয়ে উঠতে পারেনি, ওর মধ্যে ম্যাচুরিটি আসেনি। আমরা নেক্সট হাতে যাই। আমাদের নেক্সট পার্ট অফ দ্য নভেল, দ্য পাটনা। পাটনা, PATNA, পাটনা হচ্ছে একটা জাহাজের নাম। সবকিছু যখন ঠিক চলছিল, এভরিথিং ওয়াজ পারফেক্ট, তখন হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট হলো। অ্যাক্সিডেন্টে জিম পায়ে ব্যথা পেল, আ লেগ ইনজুরি। আ লেগ ইনজুরি ল্যান্ডস জিম ইন এ হসপিটাল। ও হসপিটালে ভর্তি হলো। বেশ কিছুদিন হসপিটালে থাকার কারণে তার চাকরিটা চলে যায়। A leg injury lands him in a hospital in an eastern seaport far away from home. তার সেরে উঠতে একটু সময় লাগে। Upon recovery, সেরে উঠে তার পাটা যখন ভালো হয়ে গেল, he signs on a first mate aboard the Patna. তখন সে পাটনা নামে একটা জাহাজ তার নাম হচ্ছে পাটনা, এই জাহাজে সে আবার চাকরি পেল ফার্স্ট মেট, মানে ক্যাপ্টেনের নিচেই সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন আ শিপ। এই পাটনা জাহাজে সে সেকেন্ড ইন কমান্ড। কিন্তু পাটনা জাহাজটা খুব বেশি সুবিধার জাহাজ না, একেবারে লক্কর ঝক্কর মার্কা জাহাজ, ভঙ্গুর জাহাজ। পাটনা, a decaying ship carrying 800 Muslims on a pilgrimage to Mecca. 800 মক্কা যাত্রী, 800 মুসলিম তারা মক্কা যাবে, একটা জাহাজে তারা যাচ্ছে, এবং জাহাজটা হচ্ছে খুবই পুরাতন, বিভিন্ন পার্ট খুলে খুলে পড়ছে এরকম। The voyage is uneventful. সবকিছু মোটামুটি ঠিক মতোই চলছিল আনটিল হঠাৎ ওয়ান নাইট, একদিন একটা দুর্ঘটনা ঘটলো। ওয়ান নাইট দ্য শিপ collides with something below the water line. হঠাৎ করে সমুদ্রের নিচে কিছু একটা ছিল, পানির লেভেলের নিচে, যেটার সাথে ধাক্কা লেগে পাটনা জাহাজের নিচের একটা অংশ খুলে পড়ে যায়। The lower compartment begins to fill with water. এবং জাহাজের ভিতরে প্রচুর পরিমাণে পানি ঢুকতে থাকে। And Patna begins to list ominously. এবং জাহাজটা বেশ ভয়ঙ্কর ভাবে দুলতে থাকে। পানি ঢুকছে, জাহাজ দুলছে, জাহাজ তো এমনিতেই লক্কর ঝক্কর মার্কা, বিভিন্ন পার্টস খুলে খুলে পড়ছে। এই অবস্থায় জাহাজের পরিস্থিতি খুবই শোচনীয়। As if dark forces in the universe have conspired to worsen the situation, a squall starts. হঠাৎ করে একটা তীব্র শব্দ শুরু হয়, জাহাজের বিভিন্ন পার্ট খুলে খুলে পড়ছে এবং তীব্র শব্দ হচ্ছে, ভয়ঙ্কর শব্দ হচ্ছে। এরকম সিরিয়াস সিচুয়েশনে জাহাজের যিনি ক্যাপ্টেন, ক্যাপ্টেন গুস্তাভ, judges the Patna is in imminent danger of sinking. ক্যাপ্টেন ঘোষণা করলো যে যে কোনো মুহূর্তে এই জাহাজ ডুবে যাবে, যে কোনো মুহূর্তে এই পাটনা ডুবে যাবে। With only 7 lifeboats for 800 passengers, 800 যাত্রীর জন্য শুধুমাত্র 7টা ছোট ছোট নৌকা। The chances of everyone surviving are slim. সবার জীবন রক্ষা করা সম্ভব না। বাকি যাত্রীরা সবাই ঘুমাচ্ছে, they're asleep. বলছে যে এই 800 যাত্রীকে তাদের জাগানোর কোনো দরকার নাই, এদেরকে তো বাঁচানো যাবে না, অল্প কিছু মানুষ বাঁচবে, মাঝখান থেকে আমাদের লাইফ রিস্কে পড়ে যাবে, তার থেকে একটা কাজ করা যাক, ওরা ঘুমাক, ওদেরকে আমরা ঈশ্বরের হাতে ছেড়ে দিলাম, আমরা আমাদের মতো পালায়ে যাই। গুস্তাভ, তার মধ্যে আমরা যথেষ্ট সাহসের অভাব পাচ্ছি ক্যাপ্টেন। স্যার একটু রিপিট করবেন আবার। জাহাজের পরিস্থিতি খুবই ভয়াবহ, জাহাজটা এমনিতেই পুরাতন। তখন গুস্তাভ, ক্যাপ্টেন যিনি, পাটনা জাহাজের যিনি ক্যাপ্টেন, উনি ঘোষণা করলেন যে এই জাহাজ যে কোনো মুহূর্তে ডুবে যাবে, এত যাত্রীকে বাঁচানো সম্ভব না, দে আর স্লিপ, তারা ঘুমাচ্ছে, তারা ঘুমাক, লাইফ বোটও খুব কম, আমরা আমাদের মতো পালিয়ে যাই। In a panic, he orders his crew of 4
to lower a single boat without waking or alarming the pilgrim. গুস্তাভ বলছে আমরা চুপি চুপি একটা লাইফ বোট নামিয়ে আমরা চলে যাই, কারণ এত যাত্রীকে বাঁচানো প্র্যাকটিক্যালি সম্ভব না। শেষমেশ আমরাও আমাদের জীবনে হুমকির মুখে পড়ে যাবে। এত মানুষের মধ্যে আমরা নিজেদের জীবন কিভাবে বাঁচাবো? তার চেয়ে এরা ঘুমাচ্ছে, ঘুমাক। মিলে সে এবং তার 4 জন 5 জন, আমরা এই 5 জন মিলে আস্তে করে পালিয়ে যাই। এই জাহাজকে উদ্ধার করা সম্ভব না। তারপর কি হচ্ছে? জিম, সে তো আমরা অলরেডি জিম সম্পর্কে কি কি ধারণা আমাদের আছে। জিম ইজ এ ভেরি মোরাল পার্সন, খুবই নৈতিক, তাই না? ও হচ্ছে সবসময় নৈতিকতার পক্ষে। জিম যখনই দেখলো যে ক্যাপ্টেন এরকম ন্যাক্কারজনক একটা কাজ করছে, এরকম লজ্জাজনক একটা কাজ করছে, জিম তখন রিফিউজ টু হেল্প। জিমের কথা হচ্ছে আমার জীবন চলে যায় যাক, তবু আমি এই জাহাজেই থাকবো, আমি এই জাহাজের মানুষদের সাথেই থাকবো, এদের জীবন রক্ষা করা আমার দায়িত্ব, আমি এদেরকে ছেড়ে যেতে পারি না। জিম রিফিউজেস টু হেল্প। জিম বলল আমি আমি এই কাজ করতে পারি না। ডিটারমাইন্ড টু ডু হিজ ডিউটি এন্ড স্টে উইথ দ্য শিপস। জিম বলল আমি এখানেই থাকবো, আমি আমার জীবন চলে যায় যাক, কিন্তু আমি এখানেই থাকবো। আপনাদের সাহসের ঘাটতি আছে, আপনারা চলে যান। জিমের তো নিজের সম্পর্কে একটা সেলফ এস্টিম আছে, তাই না? যে সে একটা ওইরকম একটা কাপুরুষের মতো কাজ কিভাবে করে। জিম খুব প্রতিবাদ করে। দ্য আদার্স কার্স হিম। অন্যরা জিমকে বেশ ব্যঙ্গ করে, বেশ অপমান করে। অ্যাজ দে ফ্র্যান্টিক্যালি স্ট্রাগল উইথ ক্রাফট, মানে তারা এখন একজন মানুষ কমে গেল, এখন 4 জন মিলে কিভাবে জাহাজ নামাবে? হঠাৎ তাদের মধ্যে যথেষ্ট ভয় কাজ করছে। মানে যখন ভয় পেয়ে যায় তখন কিন্তু সহজ কাজে অনেক কঠিন হয়ে যায়। and one crew member dies from fear and exertion, এবং ভয়ের চোটে একজন মারা যায়। সিচুয়েশন এমনিতেই খারাপ, আরো খারাপ হয়ে যায়। মানে 4 জনের মধ্যে একজন মারা গেল ভয়ে। দেন দ্য বোট হিটস দ্য ওয়াটার, এবং কোনোভাবে জাহাজটা মানে সমুদ্রে তারা নামালো 3 জন মিলে। দেন দ্য বোট হিটস দ্য ওয়াটার এন্ড দ্য মেন লিভ ইন। তখন ক্যাপ্টেন আর হচ্ছে তার 2 জন সাঙ্গপাঙ্গ, একজন তো মারাই গেল, আর জিম তো যাবে না। জিম তো একজন নৈতিকতাবান নীতিবান লোক, সে তো খুব ভালো মানুষ, সে তো যাবে না। সে জাহাজে রয়ে গেল, বাকিরা ঝাঁপ দিল। ইন সাম ম্যানার জিম ক্যানট এক্সপ্লেন, জিম নিজেও জানে না কিভাবে কি, হি ফাইন্ডস হি টু হ্যাজ জাম্পড। 1 মিনিট আগেও জিম বড় বড় কথা বলছিল যে আমি কিভাবে যেতে পারি, এই জাহাজকে রক্ষার দায়িত্ব আমার, এত বড় বড় কথা বলছিল, এত নীতিবান এত সাহসী একজন হিরো, সেও লাভ দিয়েছে সবার সাথে। জিম অলসো হ্যাজ জাম্পড, betraying his own heroic expectation and the trust of the sleeping passengers. 2 মিনিট আগেও সে বলছিল এই অসহায় যাত্রীদের ছেড়ে সে কোথাও যাবে না, এরকম কাপুরুষের মতো কাজ সে করবে না, সে মুখে মুখে এত বড় বড় কথা বলল, কিন্তু 2 মিনিট পরেই তার সাহস কোথায় চলে গেল? অন্যরা লাভ দিল, সেও লাভ দিল। একটু আগে যে সে রিফিউজ করলো, সে হেল্প করবে না। অন্যরা কষ্ট করে নৌকাটা নামালো, একজন ভয়ে মারাও গেল। জিম তার একটু আগের এত বড় বড় কথা বলে সেও ঝাঁপ দিল। তাহলে সে নিজেই নিজের আদর্শের সাথে সে তো বিশ্বাসঘাতকতা করছে। জিম বিট্রেইং হিজ ওন হিরোইক এক্সপেকটেশন, সে নিজের আদর্শের সাথে নিজে বিশ্বাসঘাতকতা করছে। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি? জিমের মধ্যে একটা ডাবল আইডেন্টিটি কাজ করছে। জিম যদিও নিজেকে একজন সাহসী মানুষ হিসেবে দাবি করছে, কিন্তু সিচুয়েশনের সময় সে মোটেও সাহসের মতো কাজ করছে না, সে কাপুরুষের মতো আচরণ করছে। জিম declares himself as a brave person following strict morality, কিন্তু in a situation of crisis, in a crisis moment, Jim is behaving cowardly. জিমের মধ্যে আমরা মোটেও কোনো হিরোইক কোয়ালিটি খুঁজে পাচ্ছি না। When the ship Avondale picks up the deserters, তারা যখন পালানোর চেষ্টা করছিল, অত ওইরকম ভয়ঙ্কর সমুদ্রে একটা ছোট্ট নৌকা নিয়ে তো বেশি দূর যাওয়া যায় না, তখন অ্যাভনডেল নামে একটা জাহাজ ওদেরকে উদ্ধার করে। কে কে ছিল? ক্যাপ্টেন ছিল, ক্যাপ্টেনের সাথে আর 2 সাঙ্গপাঙ্গ ছিল, আর ছিল জিম। জিম যে নিজেকে অনেক বড় হিরো মনে করে, কিন্তু সিচুয়েশন অনুযায়ী সে খুবই কাওয়ার্ডলি অ্যাক্ট করে। ক্যাপ্টেন গুস্তাভ falsely claims that the damaged partner sank like lead during the storm.
গুস্তাব তখন দাবি করছে যে আরে ভয়ঙ্কর ঝড় উঠেছিল হঠাৎ করে এবং আমাদের জাহাজ পুরো ডুবে গেছে, লক্কর ঝক্কর মার্কা পুরাতন জাহাজ ডুবে গেছে। এটা সে ক্যাপ্টেন দাবি করে, গুস্তাব দাবি করে। লেটার অন শোর, তারা যখন সমুদ্র সমুদ্র থেকে সমুদ্র তীরে পৌঁছায়, however the deserters learned that the Patna was towed safely to the port of Eden. তখন তারা জানতে পারে যে জাহাজটা বেশ নিরাপদে, জাহাজটা ডোবে নাই, তারা যে জাহাজটা ফেলে আসছে 800 যাত্রী নিয়ে জাহাজটা নিরাপদে পোর্ট অফ এডেন, এডেন বন্দরে সেটা মানে বেশ নিরাপদে পৌঁছে নিয়ে যাওয়া হয়েছে। ভয়ঙ্কর একটা ব্যাপার। কোর্ট মার্শাল হয়, বিচার হয়। যখনই কোনো জাহাজে যখনই কোনো জাহাজ চলতে থাকে তখন সবার আগে জাহাজের যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হয়। At first, each and every passenger must be secured. সবার শেষে আসবে হচ্ছে the lives of the crews. ক্রুজ মেম্বার, ক্যাপ্টেন আর তার সাঙ্গপাঙ্গ, তাদের দায়িত্ব হচ্ছে সবার পরে জাহাজ খালি করে তারপর জাহাজ থেকে নামা। এখানে উল্টা হয়েছে, সবাইকে 800 যাত্রী রেখে এরা পালায় আসছে, জিমও পালায় আসছে। যখন এই ঘটনা জানাজানি হলো তখন একটা কোর্ট মার্শাল বসলো, একটা সিরিয়াস কোর্ট বিচার হচ্ছে। সবাই পালিয়ে গেল। ক্যাপ্টেন গুস্তাব আর তার দুই সাঙ্গপাঙ্গ তারা দেখলো যে তাদের খবর আছে। এই পরিস্থিতি, এটা খুবই সিরিয়াস পরিস্থিতি। এই পরিস্থিতিতে মোকাবেলা করা মানে হচ্ছে নিজের সর্বনাশ নিজে ডেকে আনা। তখন তারা সিদ্ধান্ত নিল তারা পালিয়ে যাবে। কিন্তু জিম বলছে যে আমি একবার কাপুরুষের মতো আমি জাহাজ থেকে ঝাঁপ দিয়েছি। ইট ওয়াজ মাই ডিউটি টু প্রোটেক্ট দ্য প্যাসেঞ্জার্স। এটা তার ডিউটি ছিল প্যাসেঞ্জারদেরকে প্রোটেক্ট করা, কিন্তু সে কাপুরুষের মতো ঝাঁপ দিয়েছে। জিম বলছে আই বিহেভড লাইক এ কাওয়ার্ড ওয়ান্স। আমি একবার কাপুরুষের মতো আচরণ করেছি, আবার তো দ্বিতীয়বার তো আমি আচরণ করতে পারি না। তখন জিম বিবেকের দংশনে জিম রিমেইনস টু ফেস দ্য এনসুইং কোর্ট অফ এনকোয়ারি। ও একাই সেই বিচারের সম্মুখীন হবে। অন্য সবাই পালিয়ে গেল, জিম বলল যে সে একাই থাকবে। Only Jim remains to face the ensuing court of inquiry held in an eastern port. কিন্তু সেখানে সে যখন কাঠগড়ায় দাঁড়ালো তার তো বলার কিছুই নাই, তার তো নিজেকে সাপোর্ট দেওয়ার মতো কিচ্ছু নাই, তার তো বলার মতো কিছুই নাই। সে শুধু শাস্তি, নীরবে তাকে শাস্তি গ্রহণ করতে হবে। His actions are deemed unbecoming of an officer and he is stripped of his license. তখন তার নাবিক হওয়ার যে লাইসেন্স সেটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়। সে আর কোনোদিন কোনো জাহাজে চাকরি করতে পারবে না, সে আর কোনোদিন নাবিক হিসেবে কোনো জাহাজে থাকতে পারবে না, সে আর কখনোই সমুদ্রে জীবন যাপন করতে পারবে না। মানে তার যে স্বপ্ন ছিল, জিমের যে স্বপ্ন ছিল, ভেঙে চুরমার হয়ে গেল। সে আর কোনোদিন কোনো জাহাজে চাকরি করতে পারবে না। হি বিকামস আ সিম্যান ইন এক্সাইল ফ্রম দ্য সি। যে মানুষ সমুদ্রে তার জীবন কাটিয়ে দিতে চেয়েছিল সে সমুদ্র থেকে নির্বাসিত, সে আর কখনোই কোনো জাহাজে চাকরি করতে পারবে না। ওয়ার্স স্টিল, সবচেয়ে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে হিজ রেপুটেশন ইজ রুইন্ড। তার নামে একটা ভয়ঙ্কর স্ক্যান্ডাল ছড়িয়ে গেল, সে কোথাও মুখ দেখাতে পারবে না। স্ক্যান্ডাল, হিজ ক্যারিয়ার ইজ রুইন্ড and he is a social outcast, এবং কোথাও মানুষজন তাকে সহজভাবে গ্রহণ করবে না। জিমস সেলফ অ্যাগ্রেন্ডাইজিং ইলিউশনস শ্যাটার। নিজের সম্পর্কে তার যে একটা বড় ধারণা ছিল, সে নিজেকে কত মহান মানুষ, কত বড় হিরো মনে করত, তার সেই নিজের সম্পর্কে নিজের ধারণা ভেঙে চুরমার হয়ে গেল। এই জিম, তার জীবনের একটাই স্বপ্ন ছিল সমুদ্রে জীবন কাটিয়ে দেয়া। এখন সে আর কখনোই সমুদ্রে যেতে পারবে না। জিম ইজ ব্যান্ড ফ্রম সি। ওর জীবনের একমাত্র স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল, ধূলিসাৎ হয়ে গেল। নেক্সট পার্ট হচ্ছে মিটিং মার্লো। জিমের জীবনে যখন ঘোর অন্ধকার,
যে কোনো মুহূর্তে জিম সুইসাইড করতে পারে, নিজেকে শেষ করে দিতে পারে। তখন জিমের জীবনে আলো নিয়ে আসলো মার্লো। ইন দ্য মেইন টাইম জিম হ্যাজ মেট মার্লো। জিমের সাথে মার্লোর দেখা হয়। মার্লোকে a middle-aged, widely experienced, courageous English sea captain who takes an interest in Jim's fate. জিমকে দেখে মার্লোর খুব মায়া হলো। জিম মানে পুরো বিচার, কাঠগড়ায় যখন বিচার হচ্ছে, কোর্টে যখন বিচার হচ্ছে, পুরোটা সময় মার্লো ছিল। মার্লো চোখের সামনে দেখতে পাচ্ছি যে জিম এরকম ইনোসেন্ট একটা রোমান্টিক আইডিয়ালিস্টিক ছেলে, সে সাফার করছে। আরো মায়া হলো যখন সে দেখলো যে জাহাজের অন্য ক্রুরা সবাই পালিয়ে গেছে, শুধু জিম একাই সাহসিকতার সাথে সে একা সেই বিচারের সম্মুখীন হয়েছে। এটা দেখার পর এবং মার্লো বুঝতে পারলো যে যদি যদি এই ছেলেটাকে এখন বাঁচানো না যায় তাহলে ছেলেটা সুইসাইড করবে। সে তাকে আর বাঁচানো যাবে না, এখনই কিছু করতে হবে। এখনই যদি কিছু না করা যায় জিম সুইসাইড করবে। তখন মার্লো প্ল্যান করলো যে কিভাবে এই ছেলেটাকে বাঁচানো যায়। মার্লো হি হ্যাজ ট্রেন্ড ইয়াং সিমেন লাইক জিম। সে জিমের মতো অনেক নাবিককে সে ট্রেনিং দিয়েছে। জিমস ইউথ, fundamental innocence and romantic ideals appeal to Marlowe as they remind him of his own youthful days and illusions. জিমের যে তরুণ বয়স, তার যে ফান্ডামেন্টাল ইনোসেন্স, যদি ওর মধ্যে একটা ইনোসেন্স আছে, ও কিন্তু মিথ্যা বলছে না। নিজের কাপুরুষতার শিকার, নিজের কাপুরুষতার কথা সে নিজে স্বীকার করছে। জিম ইজ অ্যাকনলেজিং হিজ ওন কাওয়ার্ডিস অ্যান্ড রোমান্টিক আইডিয়ালস। এবং সমুদ্রের জীবন সম্পর্কে জিমের যে একটা রোমান্টিক আইডিয়া, একটা এই যে তার একটা আকুল আকর্ষণ, এটা মার্লো দেখার পর জিমের মধ্যে মার্লো নিজেকে খুঁজে পেল। মানে সে যখন ইয়াং ছিল, মার্লো যখন তরুণ ছিল, তখন অনেকটা জিমের মতোই ছিল। জিমকে দেখে তার মায়া হলো। আফটার দ্য ইনকোয়ারি মার্লো সেন্সেস হাউ ক্লোজ জিম ইজ টু ডেসপেয়ার। মার্লো খুব ভালো করে বুঝতে পারলো যে এই ছেলেটাকে যদি এখনই প্রোটেক্ট না করা হয় তাহলে ছেলেটা যে কোনো মুহূর্তে নিজেকে শেষ করে দেবে। তখন মার্লো তার ইনফ্লুয়েন্স ইউজ করলো। হি ইউজেস হিজ ইনফ্লুয়েন্স টু গেট জিম ওয়ার্ক। সে তার লিংক দিয়ে, তার নেটওয়ার্ক দিয়ে জিমকে চাকরি দেওয়ার ব্যবস্থা করলো। বাট জিম নেভার স্টেজ লং ইন ওয়ান প্লেস। সে সে ঠিকই চাকরি পাচ্ছে, সে চাকরিতে অনেক ভালো করছে, অনেক ভালো করছে, সবার প্রিয় হয়ে উঠছে, কিন্তু কিছুদিন পরেই সে তার চাকরি ছেড়ে দিচ্ছে। একটার পর একটা চাকরি ছাড়ছে। মার্লো তার সাধ্যমতো একটার পর একটা চাকরি ওকে দিচ্ছে। জিম নেভার স্টেজ লং ইজ ইন ওয়ান প্লেস। কিন্তু জিম তো এক জায়গায় বেশি দিন থাকে না। একটা জায়গায় জিম বেশি দিন থাকতে পারছে না। Try as he might to escape the past, the fact of the Patna scandal follow Jim casually and inevitably. সে যতই অ্যাভয়েড করতে চাচ্ছে, সে যতই স্ক্যান্ডালটা অ্যাভয়েড করতে চাচ্ছে, এই পার্টনার স্ক্যান্ডাল ওকে ঠিকই ফলো করছে, ঠিকই ফলো করছে। At the first hint of his history coming to light, Jim quits his job and moves on. যখনই জিমের মনে সন্দেহ জাগে, এই মনে হয় আমার সত্যিকারের পরিচয় ফাঁস হয়ে গেল। মানে জিম নিজের পরিচয় গোপন করে তো চাকরি নিচ্ছে, যখনই ওর মধ্যে সন্দেহ জাগে যে ওর সত্যিকারের পরিচয় সবাই জেনে যাচ্ছে, ওর সত্যিকারের পরিচয়, ওর স্ক্যান্ডাল, পার্টনার স্ক্যান্ডাল সবাই জেনে যাচ্ছে, তখনই সে চাকরি ছেড়ে চলে যাচ্ছে, আবার মার্লোর কাছে যাচ্ছে, মার্লোকে আবার চাকরি দিচ্ছে। চাকরি কিছুদিন করছে, আবার মনে সন্দেহ, এই বুঝি মানুষ জেনে গেল সে আসলে ওই জিম, পার্টনার জিম। সে আবার চাকরি ছেড়ে দিচ্ছে, আবার মার্লোর কাছে যাচ্ছে। এরকম একটার পর একটা চাকরি ছেড়ে দিচ্ছে মার্লো ওকে, ওর যাচ্ছে। কিন্তু সেটারও তো একটা সীমা আছে। একটা সময় দেখা গেল যে আর চাকরি দেয়া যাচ্ছে না। এতবার সে চাকরি পরিবর্তন করেছে, এখন আর চাকরি দেওয়া যাচ্ছে না। রিয়েলাইজিং, মার্লো তখন দেখলো যে হি ইজ ফেইলিং টু ট্রুলি হেল্প জিম। এই জিমকে তো সে সাহায্য করতে পারছে না, এই জিম তো বেশি দিন চাকরি করতে পারছে না একটা জায়গায়। যখনই সে সন্দেহ করছে এই বুঝি আশেপাশে মানুষজন জেনে গেল,
ওর স্ক্যান্ডাল সম্পর্কে, সাথে সাথে সে চাকরি ছেড়ে দিচ্ছে। মার্লো টার্নস টু হিজ ফ্রেন্ড স্টাইন। তখন মার্লো, তার এক পুরাতন বন্ধু ছিল, বন্ধুর নাম হচ্ছে স্টাইন, এই স্টাইনের কাছে গিয়ে সাহায্য চাইলো। কে এই স্টাইন? এই স্টাইন হচ্ছে একজন মার্চেন্ট অ্যাডভেঞ্চারার। এ হচ্ছে একজন অ্যাডভেঞ্চারার, একই সাথে একজন ব্যবসায়ী। পৃথিবীর বিভিন্ন প্রান্তে তার ব্যবসা বাণিজ্য, with trading posts scattered throughout the East Indies. Here Jim's story. স্টাইন যখন জিমের গল্পটা শুনলো, বেচারার করুণ কাহিনী যখন সে শুনলো, স্টাইন perceives the young man is a romantic. স্টাইন বুঝতে পারলো এই জিম হচ্ছে একজন হোপলেস রোমান্টিক, who must have a chance to live out his dream if he is going to live at all. সে বলছে এই জিমকে যদি আমরা বাঁচাতে চাই, তবে তাকে একটা সেকেন্ড চান্স দিতে হবে। জিম ডিজার্ভস আ সেকেন্ড চান্স। একবার সে একটা ভুল করলো, ভুল করে সে পাটনা থেকে ঝাঁপ দিল। তার এই ভুল সিদ্ধান্তের কারণে তার জীবনটা তছনছ হয়ে যাবে, সেটা তো হতে পারে না। এই ছেলেটা ফান্ডামেন্টালি হি ইজ গুড, সে একজন ভালো ছেলে। এখন এই ছেলেটার ডিজার্ভ করে একটা সেকেন্ড চান্স। তখন এই স্টাইন, মার্লো, এরা দুইজন মিলে জিমকে একটা সেকেন্ড চান্স দিল জীবনে, যাতে সে নতুন করে সবকিছু শুরু করতে পারে। স্টাইন সাজেস্ট জিম সেন্ডিং জিম টু ম্যানেজ অ্যান আউটপোস্ট অন পাটুসান। তখন সে বলল, এখান থেকে হাজার হাজার মাইল দূরে মালয় দ্বীপপুঞ্জে পাটুসান নামে এক জায়গা আছে, এই সভ্য জগতের থেকে অনেক দূরে। আমরা যদি জিমকে পাটুসানে পাঠিয়ে দিতে পারি, তাহলে জিমের এই স্ক্যান্ডাল জিমকে আর তাড়া করবে না, জিমকে পুরো নতুন একটা জীবন দেয়া যাবে। জিম উইল গেট এ ক্লিন স্লেট টু স্টার্ট হিজ লাইফ আনিউ। সে তার জীবনটাকে নতুন করে শুরু করবে। স্টাইন সাজেস্ট সেন্ডিং জিম টু ম্যানেজ অ্যান আউটপোস্ট অন পাটুসান, অ্যান আইল্যান্ড সো রিমোট, সভ্য জগৎ থেকে এত দূরে, এত রিমোট, it would be for the outside world as though he had never existed. এমন হবে যে জিম মনে হয় কখনো এক্সিস্টই করেনি, সভ্য জগৎ থেকে এত দূরে যে তার অস্তিত্ব সম্পর্কে মানুষজন ভুলেই যাবে। হিয়ার জিম উইল হ্যাভ এ ফ্রেশ স্টার্ট। জিম একটা নতুন জীবন পাবে, and a totally new set of condition for his imaginative faculty to work upon. সে যেমন জীবন চায়, তার সব, সে যেভাবে নিজের জীবনকে সাজাতে চায়, এরকম সে সুযোগ আরেকবার পাবে। হি উইল গেট অ্যানাদার চান্স। তাহলে আমরা এই স্লাইডে কি দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি মার্লো এবং স্টাইন, এই দুইজন বয়স্ক ব্যক্তি, এরা দুইজন জিমকে দেখে তাদের মায়া হয় এবং তাদের বিশ্বাস যে জিম সে আসলে একজন ভালো মানুষ, হি ডিজার্ভস আ সেকেন্ড চান্স। এরা দুজন মিলে জিমকে অনেক দূরে একটা দ্বীপে পাঠিয়ে দেয়। দ্বীপটা সভ্য পৃথিবী থেকে অনেক দূরে, এবং সেইখানে জিমের স্ক্যান্ডাল জিমকে আর ফলো করবে না। মানে হচ্ছে জিম নতুন করে তার জীবন শুরু করতে পারবে। জিম উইল বি এবল টু রিস্টার্ট হিজ নিউ লাইফ। সে নতুন করে জিম তার জীবন শুরু করতে পারবে। ফ্রেশ স্টার্ট। ইন পাটুসান, পাটুসানে যখন জিম পৌঁছে গেল, ইন পাটুসান জিম ইজ আননোন। জিমকে কেউ চেনে না, জিমের স্ক্যান্ডাল সম্পর্কে কেউ জানে না। জিম ইজ আননোন অ্যান্ড বিলিভস দ্যাট, জিম তখন বিশ্বাস করে, মোটামুটি ধরেই নেয়, হিজ পাস্ট ক্যানট ফাইন্ড হিম। তার অতীত তাকে এখানে খুঁজে পাবে না, মানে তার স্ক্যান্ডাল সম্পর্কে তার আশেপাশে মানুষজন জানতে পারবে না। হাউএভার সেটলিং ইনটু হিজ নিউ পোস্ট ইজ নো ইজি টাস্ক। কিন্তু এই পাটুসানে সেটেল হওয়া মোটেও সহজ কাজ না। অন দ্য আইল্যান্ড, এই আইল্যান্ডে তিনজন ডন আছে, থ্রি ডনস, থ্রি ফোর্সফুল ইন্ডিভিজুয়াল, দে স্ট্রাগল ফর ডমিনেশন। তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তাদের মধ্যে সবসময় যুদ্ধ লেগে আছে। দ্য কারাপ্ট রাজা অ্যালান, অ্যালান নামে একজন কারাপ্টেড, দুর্নীতি পরায়ণ রাজা আছে। দ্য প্রেডেটরি শেরিফ আলী,
শেরিফ আলী নামে এক ডাকাত আছে, অ্যান্ড ডোরামিন, চিফ অব দ্য বুগিস ট্রাইব। এই পাটুসানে একটা উপজাতি, একটা আদিবাসীরা বাস করে। এই আদিবাসীদের নাম হচ্ছে বুগিস ট্রাইব, বুগি জাতি। এই বুগি জাতিদের প্রধান ডোরামিন। এই এল্লাং, শেরিফ আলী, ডোরামিন, এরা হচ্ছে তিন ডন। এদের মধ্যে সবসময় যুদ্ধ লেগে থাকে। এই বুগিস ট্রাইবের চিফ ডোরামিন এ হচ্ছে আবার স্টাইনের পুরাতন বন্ধু। এই স্টাইনই কিন্তু জিমকে পাঠালো এখানে সেটেল হওয়ার জন্য। তার মানে আমরা দেখতে পাচ্ছি জিম মেবি ডোরামিনকে হেল্প করবে অন্য দুইজনকে হটিয়ে দিতে। উইথ দ্য হেল্প অফ জিম, জিমের সাহায্যে, উইথ দ্য হেল্প অফ জিম অ্যান অডেশিয়াসলি ক্লেভার প্ল্যান, তখন জিম একটা তার বুদ্ধিমত্তা দিয়ে একটা বেশ চমৎকার প্ল্যান করে। ডোরামিন অ্যান্ড হিজ ওয়ারিয়ার্স ড্রাইভ শেরিফ আলী ফ্রম দ্য আইল্যান্ড। জিম এবং ওই বুগিস ট্রাইব, ওই আদিবাসীরা মিলে একসাথে হয়ে শেরিফ আলীকে ওই প্যাটুসান থেকে তাড়িয়ে দেয়। and they subdue রাজা এলাং, এবং এরা রাজা এলাংকে বেশ কোণঠাসা করে ফেলে। বাকি যে দুইজন ডন ছিল তাদেরকে কুপকাত করে ফেলে, শেরিফ আলীকে তাড়িয়ে দেয় আর রাজা এলাংকে কোণঠাসা করে ফেলে। যখনই এই ঘটনাটা ঘটে গেল, জিম বিকামস আ লেজেন্ড and earns the title টুয়ান or লর্ড। তখন এই বুগি উপজাতিরা জিমকে সম্মান করে ডাকতো টুয়ান জিম। টুয়ান মানে হচ্ছে লর্ড, লর্ড জিম ডাকতো। মানে জিম এসে এই দুই অ্যান্টাগনিস্ট রাজা আল্লাং আর শেরিফ আলী দুজনকে হটিয়ে দেয়। শেরিফ আলী পালিয়ে যায়, রাজা আল্লাং কোণঠাসা হয়ে যায়, সে আর কিছু বলতে পারে না। আলটিমেটলি পুরো পাটুসান দ্বীপে বুগিস ট্রাইবের যে আধিপত্য সেটা এস্টাবলিশ হয়। আর বুগিস ট্রাইবের ত্রাতা হিসেবে, উদ্ধারকর্তা হিসেবে আবির্ভূত হয় কে? আমাদের জিম। অবশেষে জিম একটা হিরোইক কাজ করতে সমর্থ হয় অ্যাট লাস্ট। এতদিন পর্যন্ত জিম সে মনে মনে হিরো ছিল, মনে মনেই সে হিরোইক কাজকর্ম করত, কিন্তু বাস্তবে সে কিছুই করতে পারতো না। কিন্তু এখানে এসে জিম অবশেষে একটা হিরোইক বীরত্বপূর্ণ কাজ করে ফেললো। এতদিন জিম কিন্তু মনে মনেই হিরো ছিল, এখন পাটুসানে এসে সে সত্যি সত্যি বীর হিরো হওয়ার কিন্তু সুযোগ পাচ্ছে। মোর ইম্পর্টেন্টলি ফর জিম, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কি, হি গেইনস দ্য পিপলস ট্রাস্ট। এখন মানুষজন জিমকে বিশ্বাস করে, সত্যি সত্যি জিম হিরো হয়ে উঠছে। এতদিন জিম মনে মনেই হিরো ছিল, এখন সে সত্যি সত্যি হিরো হয়ে উঠছে। হি ওয়ার্কস টায়ারলেসলি টু রেস্টোর অর্ডার এন্ড পিস অন পাটুসান। সে দিন রাত সবসময় পরিশ্রম করে যাচ্ছে যাতে পাটুসানে এক সুখ শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হয়। মানে সে নিজেকে বেশ ভালোভাবেই এস্টাবলিশ করে ফেলে। জিম, টুয়ান জিম নিজেকে বেশ সাকসেসের সাথে, সাফল্যের সাথে সে নিজেকে পাটুসানে এস্টাবলিশ করে ফেলে। অবশেষে সে যেমন চেয়েছিল, তার জীবনটা যেমন চেয়েছিল, এক হিরোইক লাইফ, হিরোইক লাইফ উইথ হিরোইক আইডিয়ালস, মানুষ তাকে সম্মান করবে, তার উপর আস্থা রাখবে, সেই রকম একটা জীবন, রোমান্টিক লাইফ, অ্যাডভেঞ্চারাস লাইফ এতদিন যা কল্পনা করেছিল অবশেষে মনে হয় জিম পেয়ে গেল। Early on, he meets Jewel. Early on, he meets Jewel. এর মাঝখানে জুয়েল নামে একজনের সাথে জিমের সাক্ষাৎ হয়, an European Asian woman who becomes his wife. এর সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। It seems that chasm between Jim's illusions and reality has narrowed to a crack. এতদিন পর্যন্ত জিমের যে মায়া, লাইফ সম্পর্কে তার যে ইলিউশন এবং রিয়েলিটি সম্পর্কে তার যে আইডিয়া, এটা এর মধ্যে অনেকখানি পার্থক্য ছিল, অনেকখানি গ্যাপ ছিল। কিন্তু এখানে আমরা অবশেষে দেখতে পাচ্ছি যে জিমের লাইফে তার যে ইলিউশন এন্ড রিয়েলিটি দুইটার মধ্যে মিলন হতে যাচ্ছে। মানে এতদিন পর্যন্ত জিম নিজেকে মনে মনে যা মনে করত, তার কল্পনায় সে যেমন জীবন যাপন করতে চাইতো,
এরকম একটা লাইফ কিন্তু সে অবশেষে পেয়ে যাচ্ছে। ইলিউশন অ্যান্ড রিয়েলিটি আস্তে আস্তে কিন্তু মিলে যাচ্ছে। লাইফে যখন সবকিছু ঠিক মতো চলতে থাকে তখনই তো সবচেয়ে বড় সমস্যার আবির্ভাব হয়। when everything seems perfect when everything seems perfect then তখনই একটা দুর্ঘটনা ঘটলো। then a vile buccaneer একজন ভিলেনের আগমন ঘটে কাহিনীতে। a vile buccaneer who calls himself gentleman brown, সে নিজেকে কি নামে ডাকে? আমাদের অ্যান্টাগনিস্ট, তার নাম কি? জেন্টলম্যান ব্রাউন sails into Jim's history intending to raid Patusan. এই জেন্টলম্যান ব্রাউন, এই ভদ্রলোকের উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য হচ্ছে পাটুসানকে লুটপাট করা। কিন্তু জেন্টলম্যান ব্রাউন তো জানে না এই পাটুসান দ্বীপটা পুরো অকুপাই করে আছে বুগিস ট্রাইব, এবং দে আর অল ইউনাইটেড আন্ডার দ্য লিডারশিপ অফ টুয়ান জিম। এই লর্ড জিম এর আন্ডারে এরা সবাই ইউনাইটেড, দে আর অল ইউনাইটেড। এটা তো তারা জানে না, জেন্টলম্যান ব্রাউন আর তার গ্রুপ এটা তো জানে না। হি অ্যান্ড হিজ ক্রু মিট রেজিস্ট্যান্স। তারা যখনই লুটপাট করতে আসে এসে বিপদে পড়ে যায়। দ্য ভিলেজেস কর্নার দেম, পুরো সব ভিলেজার্স, পাটুসানের যত গ্রামবাসী আছে, যত আদিবাসী আছে, তারা সবাই ইউনাইটেড। তারা একসাথে ওদেরকে কোণঠাসা করে ফেলে। জিমের লিডারশিপে দে আর অল ইউনাইটেড, এবং দে কর্নার দ্য ক্রু অফ জেন্টলম্যান ব্রাউন। ব্রাউন দেখে আর তো কোনো উপায় নাই, এদের সাথে তো কোনো সুবিধা করা যাবে না। ব্রাউন প্লিডস উইথ জিম টু অ্যালাউ হিম এ ফেয়ার ফাইট অর সেফ প্যাসেজ ফ্রম দ্য আইল্যান্ড। তখন ব্রাউন জিমের কাছে সারেন্ডার করে। ব্রাউন বলে যে তোমাদের সাথে তো আমরা পারবো না, একটা কাজ করো, হয় ফেয়ার ফাইট হোক, তুমি বনাম আমি, আমার সাথে তোমার লড়াই হবে, অথবা গিভ এ সেফ প্যাসেজ ফ্রম দ্য আইল্যান্ড, আমাদেরকে ছেড়ে দাও। On the promise that Brown will live peacefully, Jim arranges for him and his foremen to retreat. এখন এই ব্রাউনের কথা শুনে জিম কনভিন্সড হয়ে যায়। সে এখন জিমের হাতে তো সেই ক্ষমতা নাই যে ওদেরকে ছেড়ে দেয়ার, ক্ষমতা আছে হচ্ছে ডোরামিনের হাতে। ডোরামিন হেড, বুগিস ট্রাইবের হেড। বলে যে ওরা প্রমিস করছে যে ওরা একদম ঠিক মতো শান্তি মতো চলে যাবে, ওরা আমাদেরকে আর ডিস্টার্ব করবে না। they will not do us any harm and they will live peacefully. তারা বেশ শান্তি মতো চলে যাবে, তারা কোনো ক্ষতি করবে না। কিন্তু ডোরামিন এই ব্রাউনকে মোটেও বিশ্বাস করে না, ডোরামিন রাজি হয় না। তখন এমন একটা সিচুয়েশন তৈরি হয়, যেটা আমরা পরে জানতে পারবো, যে জিম ওকে গ্যারান্টি দেয়, ডোরামিনকে গ্যারান্টি দেয় যে দে উইল লিভ পিসফুলি। কিভাবে? টু স্যাটিসফাই ডোরামিনকে রাজি করানোর জন্য জিম অফার্স আপ হিজ ওন লাইফ শুড এনি ভিলেজার্স বি হার্মড। জিম তখন একটা কথা দেয়, কি কথা দেয়? যে একজন গ্রামবাসীও যদি আহত হয়, যদি তাদের কোনো ক্ষতি হয়, তবে জিমের জীবন তার নিজের জীবন রাখলো হাতে। জিম বলল যে যদি গ্রামবাসী কোনো ক্ষতি হয় আমি দায়ী থাকবো, জিম নিজে দায়ী থাকবে। এখন জেন্টলম্যান ব্রাউন সে তো অতটা জেন্টলম্যান না। তখন ব্রাউন কি করে? ব্রাউন বিট্রেস জিমস ট্রাস্ট। এই জিমের যে বিশ্বাস, সে ব্রাউন খুব অবলীলা এবং পালিয়ে যেতে যেতে ব্রাউন আক্রমণ করে। ফেয়ারওয়েল অ্যাটাক, প্রচুর গ্রামবাসী মারা যায়, কিলিং many villagers including ডোরামিনস সান। শুধুমাত্র সাধারণ গ্রামবাসী মৃত্যুবরণ করে না, ডোরামিন যিনি চিফ, তার একমাত্র ছেলে
ডেন ওয়ারিস সে মৃত্যুবরণ করে। জিম তো বলেছিল যে যদি একজন গ্রামবাসীরও ক্ষতি হয় সে দায়ী থাকবে। ট্রু টু হিজ ওয়ার্ড, জিম তো তার কথা পালন করবে। জিমের কথা হচ্ছে, আমি আমার জীবনে একবার পাটনা থেকে ঝাঁপ দিয়েছিলাম কাপুরুষের মতো, আমি আর কোনোদিন কাপুরুষের মতো আচরণ করব না। জিম সে তার কথা, তার যে কথা সেই কথার মূল্য রাখছে। ট্রু টু হিজ ওয়ার্ড, জিম ফরফিটস হিজ লাইফ ব্রেভলি উইদাউট ফ্লিঞ্চিং। ডোরামিনের সামনে সে গিয়ে সে দাঁড়ায়, কথা দিয়েছিল যে যদি একজন গ্রামবাসীরও ক্ষতি হয় সে তার জীবন বিসর্জন দিবে। সাধারণ গ্রামবাসী না, ডেইন ওয়ারিসের একমাত্র পুত্র, সরি ডোরামিনের একমাত্র পুত্র ডেইন ওয়ারিস ইজ কিল্ড। এখন জিম ফরফিটস হিজ লাইফ ব্রেভলি উইদাউট ফ্লিঞ্চিং। জিম তার নিজের জীবন ডোরামিনের হাতে তুলে দিল। ইন হিজ ফাইনাল কারেজিয়াস স্যাক্রিফাইস, তার যে লাস্ট স্যাক্রিফাইস, হি লিভস আপ টু হিজ মোরাল আইডেন্টিটি। এবং শেষ পর্যন্ত সে তার মোরালিটিটাকে মেনটেন করার চেষ্টা করেছে। তার যে নৈতিকতা, তার যে আদর্শ, সেই অনুযায়ী সে বেঁচে থাকার চেষ্টা করেছে। ইন ফাইনাল কারেজিয়াস স্যাক্রিফাইস, ইলিউশন অ্যান্ড রিয়েলিটি বিকাম ওয়ান। অবশেষে ওর ইলিউশন অ্যান্ড রিয়েলিটি, ওর মায়া এবং বাস্তবতা দুইটা মিলে গেল। He seems to prove himself worthy of the outside world that once judged and found him wanting. অবশেষে পৃথিবীর সামনে সে নিজেকে একজন যোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠা করার সুযোগ পেল। কি হলো তাহলে? ডোরামিন ultimately kills Jim. এখন আমরা এই স্লাইডে কি দেখতে পাচ্ছি? আমরা এই স্লাইডে দেখতে পাচ্ছি জিম very gullible, extremely naive person. আজান দিচ্ছে, আমরা মনে হয় একটু ব্রেক দেওয়া উচিত। এর মধ্যে আপনাদের অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দেন এই সুযোগে। আচ্ছা, আমরা আমাদের এই কাহিনীটা আবার একটু রিভিউ করার চেষ্টা করি। আজকে আমরা যে প্লট সামারিটা পড়ছি, এখানে আমাদের চারটা পার্ট আমরা দেখতে পাচ্ছি। আমাদের লাইফ অ্যাট সি,
মানে আমাদের কাহিনীর যে শুরুটা দেখতে পাচ্ছি আমরা। এখানে জিম ক্যারেক্টারটা সে কেমন লাইফ চাচ্ছে, সে কেমন জীবন সে ভবিষ্যতে পেতে চায়, সে নিজের সম্পর্কে তার আইডিয়াটা কি, তার সেলফ ইমেজটা কেমন, এবং সে কিভাবে ম্যাচিওরড হচ্ছে, তার লাইফটা কিন্তু এইভাবে আমরা স্টার্টিংটা দেখতে পাচ্ছি, লাইফ অ্যাট সি। এই লাইফ অ্যাট সি, দিস ইজ দ্য বিগিনিং। আমাদের প্লটের আইডিয়াটা আপনারা এইভাবে নেবেন। লর্ড জিম, এই নভেলটার অনেক সামারি আপনারা পাবেন বিভিন্ন জায়গায়, বিভিন্ন বইতে, বিভিন্ন ওয়েবসাইটে, কিন্তু আপনাদেরকে যে প্লট সামারিটা শেয়ার করা হয়েছে এটা হচ্ছে সবচেয়ে সহজ। মনে রাখবেন আমাদের মূল যে টেক্সট, মূল নভেলে কিন্তু এরকম সুন্দরভাবে সাজানো নাই সবকিছু। ইন মেইন নভেল ইউ উইল ফাইন্ড এভরিথিং স্ক্র্যাম্বলড, এলোমেলো অবস্থায় পাবেন। এখানে যেমন আপনারা একটা সিকোয়েন্স পাচ্ছেন, কোনটার পর কোনটা ঘটনা ঘটছে, কিন্তু আপনারা যখন মূল টেক্সট পড়তে যাবেন তখন দেখবেন জিনিসটা এলোমেলো। এটা আমরা নেক্সট ক্লাসে আপনাদেরকে দেখাবো যে সরাসরি আপনারা যদি টেক্সটে ঢুকে যান আপনারা অনেক সময় লাগবে সেই সিকোয়েন্সটা ধরতে। আপনাদের সুবিধার জন্য একটা সিকোয়েন্স এর জায়গায় দেয়া আছে, এই সিকোয়েন্সটা মাথায় রাখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আপনারা অবশ্যই এই প্লট সামারিটা ভালো করে পড়বেন, সিকোয়েন্স কোনটার পর কোনটা ঘটছে, লাইফ অ্যাট সি, তারপর পাটনা ইনসিডেন্ট কিভাবে ঘটলো, মার্লোর সাথে দেখা হলো তখন কি হলো, তারপর তার লাইফের নিউ স্টার্ট, নতুন যে সূচনা, এবং একই সাথে দ্য এন্ডিং অফ জিমস লাইফ, জিমের জীবন কিভাবে শেষ হয়ে যাচ্ছে। এখন আমরা নেক্সট ক্লাসে ক্যারেক্টার গুলোতে আমরা আলোচনা করব। এখানে তো আমরা আজকে প্লটটা নিয়ে ডিসকাস করলাম। এখন আপনাদের আপনাদের যদি কোনো আলোচনা থাকে, আজকের যে প্লটের আলোচনা করা হলো এই নিয়ে যদি আপনাদের কোনো আলোচনা করতে চান করতে পারেন। আজকে আমাদের ক্লাসের ফোকাসটা ছিল, আমরা ক্লাসের শুরুতে আমরা কনরাড সম্পর্কে কিছু আইডিয়া নেয়ার চেষ্টা করেছি, জোসেফ কনরাড। জোসেফ কনরাড সম্পর্কে যখন কথা বলছিলাম তখন জোসেফের বাবা, তাকে নিয়ে আপনাদের একটা কোয়েশ্চেন করা হয়েছিল যে ফ্যামিলি বড়, ফ্যামিলিকে প্রোটেক্ট করা বেশি জরুরি নাকি দেশের পক্ষে সংগ্রাম করাটা বেশি জরুরি। জোসেফ কনরাডের বাবা, ওনার কাছে তার ফাদারল্যান্ড, তার পিতৃভূমি এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে হি স্যাক্রিফাইসড হিজ ফ্যামিলি। এখন আজকে আমরা আরেকটা ক্যারেক্টারের দেখা পেলাম, জিম, ইন লর্ড জিম নভেল। এই জিম তার কথার মান রক্ষার জন্য, তার ডিগনিটি প্রোটেক্ট করার জন্য জিম স্যাক্রিফাইসড হিজ লাইফ। কিন্তু জিম একটা গুরুত্বপূর্ণ বিষয় ইগনোর করে, ভুলে যায়, সেটা হচ্ছে তার ওয়াইফ জুয়েল, যার সাথে তার বিয়ে হয়। এই জুয়েলকে সে প্রায় খুবই ভয়ঙ্কর ভালনারেবল একটা সিচুয়েশনের মধ্যে রেখে যায়, এবং নেক্সট ক্লাসে আমরা দেখব যে তার অবস্থানটা কি কি দাঁড়ায়। জিম জিমের কাছে তার ওয়াইফ, তার আনবর্ন চাইল্ড, তার গুরুত্ব থেকে তার নিজস্ব যে হিরোইক সেন্স অফ হিরোইজম, সেন্স অফ ডিগনিটি তার বেশি গুরুত্বপূর্ণ। তার নিজের হিরোইক সেলফ আইডেন্টিটি, তার সেলফ ডিগনিটি প্রোটেক্ট করাটা তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। তার কাছে ফ্যামিলির কম প্রায়োরিটি পাচ্ছে। এই বিষয়টা আপনাদের একটু মন দিয়ে বুঝতে হবে। যখনই আপনারা এই জিনিসগুলো রিয়েলাইজ করতে পারবেন, তখন ক্লাসের শুরুতে যে বলা হয়েছিল দ্য ইউনিভার্সাল স্ট্রাগল ফর কারেজ, মিনিং অ্যান্ড সেলফ আন্ডারস্ট্যান্ডিং,
তখন এই আইডিয়াটা আপনাদের মধ্যে আসবে, আপনারা বুঝতে পারবেন। আজকে শুধুমাত্র ইন্ট্রোডাকশন, ইট ইজ জাস্ট দ্য বিগিনিং। আমরা ধীরে 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 এই বিষয়গুলো আরো বোঝার চেষ্টা করব। আমরা জিম ক্যারেক্টারটাকে আরেকটু ভালোভাবে বোঝার চেষ্টা করব, মার্লো ক্যারেক্টারটাকে বোঝার চেষ্টা করব, এবং তার ওয়াইফ জুয়েল, তার সম্পর্কেও আমরা বোঝার চেষ্টা করব। একই সাথে এই যে থিমটা, ইউনিভার্সাল স্ট্রাগল ফর কারেজ, মিনিং এন্ড সেলফ আন্ডারস্ট্যান্ডিং, এটাও আমাদের আসবে ধীরে ধীরে পরবর্তী ক্লাসগুলোতে। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে করতে পারেন। অলরেডি স্লাইডটা অ্যাভেলেবল, যদি আপনাদের কোনো কিছু জিজ্ঞেস করার থাকে করতে পারেন। প্লট সামারিটা অবশ্যই আপনাদেরকে ভালো করে বুঝতে হবে, না হলে কিন্তু আপনারা যদি সরাসরি টেক্সটে যান তখন কিন্তু আপনাদের বুঝতে কষ্ট হবে। আজকে যে সামারিটা আপনাদের দেয়া হলো, এই সামারিটা অবশ্যই আপনাদেরকে বুঝতে হবে। আমি তাহলে করছি যে আর আপনারা আর কিছুক্ষণ থাকেন, যদি আপনাদের কোনো স্লাইডে কোনো কনফিউশন থাকে, স্পেশালি এই প্লট সামারির কোনো মিনিং বুঝতে যদি এখনো সমস্যা থাকে জিজ্ঞেস করতে পারেন। সামারির আইডিয়াটা না থাকলে কিন্তু পরের কিছুই বুঝতে পারবেন না। এটা ফার্স্ট স্টেপ, দিস ইজ দ্য ইন্ট্রোডাকশন। এটা যদি আপনারা যদি ঠিক মতো আইডিয়া না নিতে পারেন তাহলে কিন্তু পরে সমস্যা হবে, পরের আইডিয়া গুলো নিতে একটু প্রবলেম হবে। কাহিনীটা আগে বোঝার চেষ্টা করেন, এটা ফার্স্ট স্টেপ। কিসের পর কি ঘটছে, কিভাবে আমাদের জিম, দ্য প্রোটাগনিস্ট, সে কিভাবে ম্যাচিওর্ড হচ্ছে, কিভাবে গ্রো করছে, ওর যে হিরোইক সেলফ আইডেন্টিটি, এটা কিভাবে ফ্লারিশ করছে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার নামাজে যাব স্যার, আমি কি স্যার একটু লিভ করতে পারি স্যার? ঠিক আছে, জি স্যার, আসসালামু আপনাদের যদি আলাইকুম। আর কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা আজকে তাহলে আসি। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে জানাবেন, গুগল ক্লাসরুমে জানাবেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার একটা কোশ্চেন ওয়ালাইকুম, ছিল। জি স্যার বলেন। আপনি বলেছিলেন দ্য ইউনিভার্সাল স্ট্রাগল ফর কারেজ, এটা স্যার আপনি একটা কোশ্চেন বলেছিলেন। স্যার কোশ্চেনটা জি, অ্যাকচুয়ালি কিভাবে হয়? কোয়েশ্চেনটা হচ্ছে এই নভেলের থিম কি, মূল বিষয়বস্তু কি। যদি আপনাকে কখনো কোনো ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করে যে জোসেফ কনরাডের যে লর্ড যে উপন্যাস, এই উপন্যাসের মূল বিষয়বস্তু কি, থিম কি, তখন আপনার এক কথায় উত্তরটা হবে এরকম যে আমরা আমাদের জীবনে সবসময় সাহসের জন্য সংগ্রাম করি। আমরা অনেক কিছুই করতে চাই আমাদের জীবনে, কিন্তু সাহস খুঁজে পাই না। সাহসের অভাবের কারণে, শুধুমাত্র সাহসের অভাবের কারণে আমরা অনেক কিছু করতে পারি না আমাদের জীবনে। প্রত্যেকেই আছে, আপনি জিজ্ঞেস করে দেখেন এখানে যারা যারা আছে সবাই আমাদের লাইফে কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু পদক্ষেপ, কিছু কিছু কাজ আছে আমরা শুধুমাত্র সাহসের অভাবে করতে পারি না। তারপর আমাদের জীবনে আমরা সবকিছুর অর্থ, সবকিছুর মানে খুঁজে বের করতে চাই। প্রত্যেকটা প্রত্যেকটা কিছুর মানে আমাদের খুঁজে বের করতেই হবে, মানে জানতেই হবে আমাদেরকে। আমরা সবসময় মানে জানতে চাই, হোয়াট ইজ দ্য মিনিং, হোয়াট ইজ দ্য মিনিং, হোয়াট ইজ দ্য মিনিং। আমরা মানে জানতে চাই। সবসময় কিন্তু মানে জানা সম্ভব না, তারপর আমরা চেষ্টা করে যাই, আমরা স্ট্রাগল করি অর্থ জানার জন্য।
এবং সবার শেষে আপনারে আপনি চিনি নে, নিজেই নিজেকে চিনি না। নিজেকে যতটুকু চেনা যায়, নিজেকে জানা যায়, আমি কেন এটা ভাবছি, আমি কেন এটা করলাম, আমি কেন এই কাজটা করলাম, সেটা বারবার নিজেকে জিজ্ঞেস করতে থাকি। আমাদের লাইফে এরকম অনেক ডিসিশন আছে যেগুলো ডিসিশন নেওয়ার পর, কাজ করার পর আমরা চিন্তা করি যে এই কাজটা আমি কোন দুঃখে করলাম, কেন করলাম, আমি কি ভেবে এই কাজটা করলাম। মানে কি, আমি নিজেই নিজেকে চিনি না। সেলফ রিয়েলাইজেশন আসা জরুরি। আমি আসলে কি চাই, আমি ভবিষ্যতে কি করতে চাই, কেন এই কাজটা করতে চাই, আমার মন কি চায়, এই বিষয়গুলো ক্লিয়ার হওয়া জরুরি। আমরা নেক্সট ক্লাসে এই বিষয়টা আরো ক্লিয়ার হবে যে কিভাবে এই লর্ড জিম উপন্যাসে ইউনিভার্সাল স্ট্রাগল, যে স্ট্রাগলটা সবাই করে, তিনটা স্ট্রাগল: স্ট্রাগল ফর কারেজ, স্ট্রাগল ফর মিনিং, স্ট্রাগল ফর সেলফ আন্ডারস্ট্যান্ডিং, এটা আমাদের আস্তে আস্তে আরো ক্লিয়ার হবে। আরো দুই দুই তিনটা লেকচার লাগবে আমাদের এই জিনিসটা বোঝার জন্য। আলটিমেটলি এই জিনিসটাই আমরা থ্যাংক ইউ বোঝার স্যার। চেষ্টা করব। ঠিক আছে, আপনারা ভালো থাকেন তাহলে। টেক কেয়ার। স্যার আপনিও ভালো কোয়েশ্চেন, থাকেন, টেক কেয়ার স্যার, আসসালামু আলাইকুম। এই থিমটা কিন্তু, থিমটা কিন্তু মাথায় রাখতে হবে। কাহিনীটা মাথায় না রাখলে কিন্তু বোঝা যাবে না। আজকের ক্লাসের স্লাইড গুলো খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে পড়বেন, কাহিনীটা বুঝতে জি পারবেন স্যার। তাহলে। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু ওকে, আলাইকুম, থ্যাংক ইউ আসসালামু আলাইকুম স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম টেক, স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।